পিওর রোলিং। সবাই টাইটেল দাও, পিওর রোলিং। রোলিং মানে কি? আবর্ত, বোঝা গেছে? আবর্তন গতি, আবর্ত গতি, এটা হচ্ছে পিওর রোলিং। আবর্ত গতি, গড়ে গড়ে চলা, ঘুরতে ঘুরতে যাওয়া, এটা পিওর রোলিং। পিওর রোলিং। এটা বাবা ইম্পর্টেন্ট ফর একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন। দুটার জন্যে বিশেষ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এখানে যে ঘর্ষণ, পিওর রোলিং এ যে ঘর্ষণ বল কাজ করবে তার নাম হচ্ছে আবর্ত ঘর্ষণ বল, আর হচ্ছে আবর্তন গতি। আবর্তন গতি রোলিং, আবর্তন গতি রোলিং, আবর্তন গতি, এটা হচ্ছে পিওর রোলিং। পিওর রোলিং, আবর্তন গতি, পিওর রোলিং। এম ভরে একটি বস্তু, খুব মনোযোগ, এম ভরে একটি বস্তু এই উচ্চতা থেকে ফেলে দিলে, যদি এম ভরে বস্তুটা এখান থেকে এখানে আসে, খুব মনোযোগ দিবা, আজকে তোমার ধৈর্যের পরীক্ষা হবে। এখানে আসলো এই উচ্চতা ইয়ে করে, এখানে আদিবেগ ছিল, বস্তুর আদিবেগ ছিল 0, এখান থেকে ছেড়ে দিয়েছি, বস্তু এখানে চলে আসছে। আসার পরে ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে বেগ কত ছিল জানতে চাই। তাহলে স্যার কোন সূত্র ইউজ করবো? এই সূত্র ইউজ করো। ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টোয়াইস এস। ইউ তো 0, তাহলে ভি স্কয়ার ইকুয়াল 2, এর পরিবর্তে ভি নিচের দিকে নামতেছে, এর পরিবর্তে ভি জি, আর এস এর পরিবর্তে ভি এইচ, তাহলে ভির মান হবে √2gh। এই বিষয়টা এভাবে সলভ করতে পারতা। এইখানে যখন বস্তু থাকবে তখন তার মধ্যে মোট যান্ত্রিক শক্তি কত থাকবে? যান্ত্রিক শক্তি মানে কি? মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি মানে কি? মোট শক্তি। মোট শক্তি মানে কি? বিয়োগ শক্তি প্লাস গতিশক্তি, যোগফলকে বলা হয় মোট শক্তি। বিয়োগ শক্তি প্লাস গতিশক্তি, যোগফলকে বলা হয় মোট শক্তি। মোট শক্তিকে যান্ত্রিক শক্তি বলে ডাকা হয়, যার ইংরেজি নাম মেকানিক্যাল এনার্জি। তাহলে বলো দেখি, বস্তু যখন এখানে থাকবে এই বেজ লাইনের সাপেক্ষে, বস্তু যখন এই উচ্চতায় থাকবে তখন তার মধ্যে কত বিয়োগ শক্তি থাকবে? বিয়োগ শক্তির নাম হচ্ছে ইপি সমান এম জি এইচ। ছোটবেলায় 9-10 পড়ছো। এখানে গতিশক্তি কত থাকবে? ই কে, বেগ যেহেতু 0, গতিশক্তি 0। যখন বস্তু এখানে থাকবে তখন তার মধ্যে বিয়োগ শক্তি কত থাকবে? ইপি সমান 0, কারণ বেজ লাইনের পর চলে যাচ্ছে, এইচ এর মান 0। বেজ লাইনের পর চলে যাচ্ছে, বেজ লাইন থেকে এইচ হিসাব করা হয়েছে, বেজ লাইনের পর চলে যাচ্ছে, তার মানে এইচ এর মান 0। তাহলে বাবা ই কে এর মান কত হবে? গতিশক্তির মান হাফ এই বস্তুর ভর আর এই বস্তুর বেগ ভি স্কয়ার। এবার এখানকার মোট শক্তি কত? ই সমান এম জি এইচ। এটা দিলাম এ বিন্দু আর এটা দিলাম বি বিন্দু। বি বিন্দুতে মোট শক্তি কত? ই বি, সেটা হচ্ছে কত স্যার? হাফ এম ভি স্কয়ার। তো আমরা যান্ত্রিক শক্তি নিত্যতার সূত্র থেকে কি জানি? নিত্যতার সূত্র থেকে জানি যেখানে যদি অন্য কোনো বাধা না থাকে, যেমন বাতাস বা এয়ার ফ্রিকশন আর কি, যেটা যদি এরকম কোনো বাধা না থাকে তাহলে আমরা লিখতে পারবো এখানকার মোট শক্তি এখানকার মোট শক্তি সংরক্ষণশীল থাকবে, মানে একই থাকবে। তাহলে কি হচ্ছে? ই এ সমান সমান ইবি। অনেকে আর পঠিত করে বসবে বাবা, তাহলে ইবি সমান সমান আগে দিলাম ই এ, তাহলে ইবি মানে কত? হাফ এম ভি স্কয়ার। ই বি কত? ইবি ই এ কত? এম জি এইচ। এম এম কাটা, এবার টুটা বসে বার করে দাও। ভি স্কয়ার সমান সমান 2gh, অতএব ভি সমান সমান √2gh। দুই ক্ষেত্রে ফলাফল সেম। গেল গেল। এবার খেয়াল করো, এইখানে এটা হচ্ছে একটা হেলানো তল। ওই যে দেখো ওখানে ব্রেসটা হেলে রাখছে, কি সুন্দর ঢেউ করে গেড়ে আছে। এটা হচ্ছে হেলানো তল। হেলানো তল, এই হেলানো তলের উপরে খেয়াল করে, কিন্তু হেলানো তলের উপরে এটা হচ্ছে এম ভরে একটা বস্তু, এম ভরে বস্তু। তাহলে এমন অবস্থায় নিচের দিকে কাজ করবে হচ্ছে এম জি, আর অভিকর্ষ তখন কাজ করবে জি। তাহলে জি তো ভেক্টর রাশি, এই কোণ যদি থিটা হয়, জির এই দিক অংশ পাই, সরি পাই পাই, এই দিক অংশ পাই আর এই দিকের অংশ চাই। চাওয়া এবং পাওয়ার মাঝখানে কোণ থাকবে 90 ডিগ্রি। এই কোণ যদি 30 হয় তাহলে অবশ্যই এই কোণটা কত হবে? লা 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 60।
তাহলে এটা 60, পুরোটা যেহেতু 90, তাহলে এটা আবার কত বি 30, অর্থাৎ এই কোণ 30 হলে ওই কোণ 30 হয়। তাহলে এই কোণ কত বি থিটা, জির ওদিকে অংশ বি জি cos থিটা, আর জির এদিকে অংশ বি জি sin থিটা। খুব স্ট্রিক্টলি রিকোয়েস্ট করব এই জিনিসটা মনে রাখবা। বস্তু যখন স্লাইড করে নিচে পড়বে তখন তার মাঝখানে ত্বরণ, মানে তার মধ্যে ত্বরণ কত থাকে, কোন ঘর্ষণ ব্যতীত বস্তু যখন স্লাইড করে নিচে পড়বে তার মধ্যে ত্বরণ কত থাকে, জি sin থিটা। এই ত্বরণের বস্তু নিচের দিকে পড়ে। এবার আমি যদি দেখতে চাই এখানে আসার পর বস্তুর বেগ কত হবে, এখানে আসার পর বস্তুর এইদিকে বেগ কত হবে, ভি ইকুয়াল হোয়াট দেখতে চাই। তো এমন অবস্থায় এই দূরত্বখানা দিলাম এস, আর এই দূরত্ব হাইট খানা দিলাম আমি এইচ, দেখতে চাই কত হয়। তো চলো দেখেছি কোন সূত্র দিয়ে দেখবো। এখানে আদি বেগ কত 0, তাহলে এখানে কোন সূত্র দিয়ে দেখবো, চলো এটা দিয়ে দেখি। ভি স্কয়ার দিয়ে, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টুয়াইস এ এইচ, ইউ এর মান কত 0, শেষ বেগ কত রে, শেষ বেগ এটা না ভি, তাহলে ভি স্কয়ার থাক সমান 2 সূত্রে 2, এর পরিবর্তে আমি বসাবো এটাই তো এ, এটা দিয়ে তো পড়ছে নিচের দিকে, তাহলে জি সাইন থিটা, এস এর পরিবর্তে আমি এসি লিখবো গেল। এবার একটা কাম কর্ম অকাম কি সেটা, সেটা হচ্ছে এই এইচ আর এই এস এর মধ্যে সম্পর্ক টানবো। কোন আমার এটা, কোন আমার এটা, তাহলে 90 ডিগ্রির অপোজিটে এই বাহুর নাম হবে অতিভুজ, যার সাথে যে বাহুর সাথে কোন অতিভুজ ব্যতীত এটা হবে ভূমি আর অন্যটা হবে লম্ব। তাহলে এইটার নাম হয়েছে লম্ব আর এর নাম হচ্ছে অতিভুজ। এই লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে সাইন থিটা, সাইন থিটা সমান লম্ব ডিভাইড বাই অতিভুজ, লম্বের মান এইচ, অতিভুজের মান এস, এস কে উপরে তোলো, এইচ ডিভাইড বাই সাইন থিটা, মানটা বসাও, ভি স্কয়ার সমান 2 জি সাইন থিটা ইনটু এইচ বাই এইচ, হ্যাঁ সাইন থিটা, এইচ বাই সাইন থিটা, এস এর মান বসাইছি, সাইন থিটা গায়েব। এবার তো আমি একবারে লিখবো ভি সমান রুট ওভার 2 জি এইচ। হোমা এটি যাবে, এটি তাই বেগ, আবার এটিও তো বেগ কি ছিল সেম। ওয়াও, এই সাইড থেকে ছাড়ছিলাম, এটাও এই সাইড থেকে ছাড়ছি। এখানে বেগ আছে কত হচ্ছে, এটা রুট ওভার 2 জিএইচ, এখানে বেগ কত হচ্ছে রুট ওভার জিএইচ, অর্থাৎ বেজ লাইনের উপর আসে বেগের মান কি হয় সেম হয়। এই ঘটনাগুলো ঘটে সংরক্ষণশীল বল কর্তৃক, এই ঘটনাগুলো ঘটে। এই সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল, এগুলো আমরা কোথায় পড়বো, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে। এবার এই কাজটা তুমি আরেকভাবে করতে পারতাম শক্তি সংরক্ষণশীলতা নীতি দিয়ে। কিভাবে, এখানকার মোট শক্তি বলো তো বাবা, বলো এম জি এইচ, এখানকার মোট শক্তি তাই না, গতিশক্তি কত, এখানকার মোট শক্তি কত বাবা, হাফ, এখানকার মোট শক্তি কত হাফ এম ভি স্কয়ার প্লাস এখানকার কি গতিশক্তি, আরো একটা শক্তি আছে বিয়োগ শক্তি, সেটা কত 0, কারণ বেজ লাইনের উপরে চলে যাচ্ছে, বেজ লাইন যে কোনো জায়গায় ধরা যায় বাবা, ওলে ওই অধ্যায়গুলোতে পড়াবো। সমান এবার এখানে বস্তু থাকলে মোট শক্তি কত ইয়াম জি এইচ, গতিশক্তি কত 0, তাহলে আমরা এই করতে পারি আর লিখতে পারি হাফ ভি স্কয়ার সমান জি এইচ। ও মা, তাহলে এর কত হচ্ছে ভি স্কয়ার সমান 2 জি এইচ। ওয়াও কি ওয়াও, রুট ওভার 2 জি এইচ। এটা যান্ত্রিক শক্তি নিত্যতার সূত্র দিয়ে, আর ওটা গতিশক্তির ইকুয়েশন দিয়ে, ফলাফল সেম। সকল বার বোঝানোর চেষ্টা করছি, দুটো জিনিস এখান থেকে মনে রাখতে হবে। নাম্বার 1, এইভাবে বস্তু পড়তে থাকলে রাস্তার মাঝখানে থাকে কি ত্বরণ থাকে হচ্ছে জি সাইন থিটা। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে এই বডি কত ত্বরণের নিচে থেকে নামতেছে, সেই ত্বরণের মান এ সমান কত বি জি সাইন থিটা, এটা হচ্ছে মূল কথা। আরেকটা কথা হচ্ছে এইটা, এটা আরো ডিটেলস তোমাকে পড়াবো, যে এখানে নিতে কাজ কত, এদিকে কত, ওদিকে কত ইত্যাদি ডিটেলস পড়াবো। কোন অধ্যায়ে, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে ডিটেলস পড়াবো। এখান থেকে মনে রাখতে হবে এইটা, জিঙ্কের স্লাইড করে আসে বললে এখানে বেগ কত হয়, ভি সমান রুট ওভার 2 জিএইচ, এখানে বেগ কত হয় রুট ওভার 2 জিএইচ, ফেলে দিলেও বেগ কত হয় রুট ওভার 2 জিএইচ, এই উচ্চতা থেকে। তাহলে হেলানো তলেও যা, সোজাসুজি ফেলে দিলেও একই, প্রমাণ করে ফেলছি তো, আমার কোনো দোষ নাই। এবার তোমাকে আমি এটা তোলার জন্য জাস্ট 2 মিনিট সময় দেব। চলিতেছে বা চলবে পিওর রোলিং। আজকে টপিক আমাদের পিওর রোলিং। পিওর রোলিং, পিওর রোলিং কি খেয়াল করো, আগে আমার পিওর রোলিং বুঝাই, তারপর সামনের দিকে আগাবো। পিওর রোলিং, তুমি আবার টাইটেল দিবা পিওর রোলিং।
পিওর রোলিং আমাদের পিওর রোলিং এর মধ্যে আছে এক রৈখিক গতি, দুই ঘূর্ণন গতি। এই দুই গতি মিলে হচ্ছে পিওর রোলিং। বিষয়টা আমরা একটা অনুধাবন করে আসি। আমরা তোমাকে যা পড়াবো সে একটু দেখো, একটু অনুধাবন করে আসি। দেখো তো এটা কি পিওর রোল করতেছে না স্লাইড করলো, স্লাইড করলো, পিছলে গেল, স্লিপ করে গেল, স্লাইড করলো। বাট এটা একটু খেয়াল করে থাকো তো, আমি কিন্তু একে ধাক্কা দেবো না, এবং ধাক্কা দিলেও ও স্লাইড করছে, আপনি রোল করতেই যাবে। আমাদের আজকের পড়ার টপিকসটা দেখো, তারপরে তুমি মজা পাবা। আমি এটা ছেড়ে দেবো, জাস্ট এখান থেকে হাত টান দেবো। দিস ইজ পিওর রোলিং। এখানে যা করতেছে সে হচ্ছে রোল করতেছে, ঘুরতে ঘুরতে সামনে যাচ্ছে। এই যে ঘুরতে ঘুরতে গড়িয়ে গড়িয়ে সামনে যাচ্ছে, অনেক কোশ্চেন লেখা থেকে গড়িয়ে গড়িয়ে সামনে যাচ্ছে, অনেক কোশ্চেন লেখা থেকে ঘুরতে ঘুরতে সামনে যাচ্ছে। এই যে ঘুরতে ঘুরতে সামনে যাওয়া, এটা নামে আমাদের কি পিওর রোলিং। তো এটা যদি এমন হয় একটু ঘুরে গেল, স্লিপ করলো, আবার ঘুরলো, স্লিপ করলো, আবার আসলো, তাহলে কিন্তু পিওর রোলিং হবে না। যদি এমন হয় এই তো 3 পেজ বেশি ঘুরলো, এটি এরপর যাচ্ছে, আবার 3 পেজ বেশি ঘুরছে, আবার যাচ্ছে, আবার 3 পেজ বেশি ঘুরছে, আবার যাচ্ছে, এটা কিন্তু পিওর রোলিং হবে না। এখানে হবে দুই ধরনের স্লিপিং থাকবে। এখানে এটা হচ্ছে ফরওয়ার্ড স্লিপিং, আর এটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্লিপিং। দুই ধরনের স্লিপিং থাকবে। বাট যদি কোনো পিছলে না যায়, এটা তো আছে খাঁচ কাটা, খাঁচ কাটা, ক্ষুদ্র ক্ষুদ্র খাঁচ কাটা আছে ব্রেঞ্চটা, খস খসা। এ দেখো কি সুন্দর সর শব্দ করে। আরো দেখো শব্দটা দেখো, যদি তেল তেল হতো এই শব্দটা আসতো না, সুসুর সুসুর করে ইয়ে হতো। আজকে যদি তুমি এটা একটু সরিষার তেল বা মোবাইল মালকে দাও, দিনকে করো, এত শব্দ হবে না, তখন গুড় 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 করবে। আর বেশি করে তেল এটি বেশি করে মাখলে কোনো শব্দই হবে না, আরামসে এরা হবে। তার মানে কোনো কোনো ফিকশন থাকবে। ওই সময় যদি আমি এটাকে ছেড়ে দিই, প্রচুর মোবাইল মেখে নিছি এর গায়ে, আবার এর গায়ে, এবার আমি এটাকে ছেড়ে দিলাম, তখন এরকম গড়ে গড়ে পড়বে না, তখন সে স্লিপ করে পড়বে, অ্যাজ লাইক এই বস্তুর মতো। এই বস্তুকে ছেড়ে দিলে স্লিপ করে পড়ে, ইঙ্কের পিছতে পড়ে, গড়ে গড়ে পড়ে না, এরকম হবে আর কি। তাহলে একে ছেড়ে দিলে দেখো তো একই ঘরে ঘরে পড়ে। এটাকে যদি ছেড়ে দিই, যা দেখছো এ কি করে, পিছলে পড়ে, স্লিপ করে, স্লাইড করে। এর নাম কি বাবা? স্লাইড। এর নাম স্লাইড। আর এর নাম গড়িয়ে গড়িয়ে চলা, এটা গড়িয়ে গড়িয়ে চলা বা পিওর রোলিং। যখন এর খাঁচ কাটার সাথে এর খাঁচ কাটা মিলে মিলে সামনে আগাবে, খাঁচ কাটার সাথে খাঁচ কাটা মিলে মিলে, খাঁচ কাটার সাথে আরামসে, এর খাঁচ কাটার সাথে আর খাঁচ কাটা আরামসে, খাঁচ কাটার সাথে খাঁচ কাটা লাগে সামনের দিকে যাচ্ছে, তখনই ঘটে আমাদের পিওর রোলিং। স্যার পিওর রোলিং কখন ঘটবে না সেটা একবার এখানে বুঝাইছি, আবার বলতেছি তোমাকে। এই যে চাকা দেখতে পাচ্ছ, সকালবেলা রাতে তুমি একটা গাড়ি কিনে আনছো, নিয়ে আসে সকালে ড্রাইভিং শেখার জন্য একটা মাঠের মধ্যে চলে গেছো, কিন্তু রাতভর বৃষ্টি হয়েছে, মাঠের শ্যাওলাগুলো জাগ্রত হয়েছে, এমন অবস্থায় তুমি গাড়ি নিয়ে চলে গেছো মাঠের মধ্যে, যায় গাড়ির চাকা কোনা ঢুকে গেছে কাদার মধ্যে। কি হচ্ছে তাতে? এঁকে হচ্ছে। আর হওয়ার কথা ছিল কি, হওয়ার কথা ছিল খাঁচ কাটার সাথে খাঁচ কাটা, খাঁচ কাটার সাথে খাঁচ কাটা সামনে যাওয়া, কিন্তু কি করছে, কাদার মধ্যে খাঁচ কাটা তো আর নাই, বিলীন হয়ে গেছে। ও খালি কে করেছে, ভ ভ ভ, ঘোরে বেশি যায় কম, ভ ভ, 5 প্যাক মারি 4 মিচানা করে যাচ্ছে, 5 প্যাক মারি 4 মিচানা হয়ে যাচ্ছে। এখানে স্লিপিং করতেছে বাবা। এই গল্প আজকে গাইতে আসি নাই, এখান থেকে কোনো কোশ্চেনও এমন মতো আসে নিবা আসে না। এমনও তো হতে পারে তুমি একটা খেলনা গাড়ি কিনছো, খেলনা গাড়ি, বাস ট্রাক, এটা খেলনা গাড়ির চাকা কিনছো, এই চাকার মধ্যে চুল টুল হ্যাবি ইত্যাদি পেয়েছে, চাকা হয়ে গেছে একবারে টাইট, করে না করে না, হ্যাঁ ইঙ্গে টাইট হয়ে গেছে। ওটা নিয়ে তুমি সকালবেলা বাড়াচ্ছো খেলবে, স্যার ইন্টারভিউ গাড়ি খেলবে নাকি? হ্যাঁ বাড়াচ্ছো খেলতে,
ইনকা গাড়ি টানে টানে তুমি নিয়ে যাচ্ছ, এ গাড়ি আয় 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 আয়। তো কি করছে সেখানে, চাকা আছে জাম মারে, তো অল্পে না যায়, বিষয়টা এমন হচ্ছে জাম মারে আছে, ইনকারে ঘুরছে অল্পে না যায়, এই যাইছে স্লিপিং দিচ্ছে স্লিপিং, এই হ্যাঁ ঘরে, হ্যাঁ ও দেখতে পাচ্ছ না, না এই যে দেখো দিচ্ছে স্লিপিং, এই যাচ্ছে চাকা জাম 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 জাম, এটা স্লিপিং ভাই, এটা পারফেক্টলি হচ্ছে না, হচ্ছে না ভাই, একের খাত কাটার সাথে খাত কাটা, 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 এরকম হচ্ছে না ভাই, জাম মারা চাকা। ওখানেও কি হচ্ছে, স্লিপিং। তার মানে কি, এই কেস কোন কেস, কোনটা এটা কোন কেস, 3 পেজ ঘুরলো আবার ঘুরলো আবার ঘুরলো, এটা কোন কেস, এটা হলো ঘোরে কম যায় বেশি, আর ওটা কাদের মধ্যে ঢুকে দিলে ঘোরে বেশি। এই জন্য স্লিপিং টুলের নাম দেওয়া হয়েছে, এটা ফরওয়ার্ড আর এটা ব্যাকওয়ার্ড। ক্লিয়ার? তাহলে আজকে আমরা কি পড়বো, পিওর রোলিং। হোয়াট ইজ পিওর রোলিং? আবার বলছি, একটু চমৎকার অনুধাবন করতে চাই। এর একটা চাকা, এটা একটা চাকা, এর একটা চাকা, একটু খেয়াল করে দেখবো নিচে সুতা পেঁচে দেওয়া কোন উদ্দেশ্যে, সে উদ্দেশ্য কি, চাকাটা এখানে টাচে আছে, দেখো খেয়াল করো টাচে আছে, এটি এখানে টাচে আছে, খেয়াল করো সবাই এভরিবডি, চাকাটা এখানে টাচে আছে, কার টাচে আছে, এখন এই তলের সংস্পর্শে আছে, কিন্তু এখন কি সংস্পর্শে আছে, এখন কি সংস্পর্শে, এখন উঠে যাচ্ছে না। তাহলে এই অবস্থায় আমি একটু দাগ দিয়ে নিতে চাই, কলম দিয়ে দাগ দিয়ে নিতে চাই যে চাকার এই সুতাটা কোথায় আছে, এই জায়গায় আছে স্যার সুতাটা, দাগ দিয়ে নিলাম, তোমরা কি দাগটা দেখতে পাচ্ছ, এখানে আছে স্যার সুতা। এবার একে পিওর রোলিং ঘটাবো, যা খাঁচ কাটার সাথে খাঁচ কাটা লাগে, যা যা সামনে যা, খাঁচ কাটার সাথে খাঁচ কাটা লাগে সামনে যা যা, ইস স্লিপ করছে রে, কোথায়, এখানে এখানে, ওই স্লিপটা করা যাবে না, পিওর রোলিং, খাঁচ কাটার সাথে খাঁচ কাটা যা যা, খাঁচ কাটার সাথে খাঁচ কাটা যা যা, খাঁচ কাটার সাথে খাঁচ কাটা যা যা, খাঁচ কাটার সাথে খাঁচ কাটা যা, এখানে চলে যাচ্ছে, আমাদের এইখানে চলে যাচ্ছে। চাকাটি একবার ঘুরে এইখানে যদি আমি কেটে দেই আর এটাকে যদি সোজা করে ফেলি, তাহলে এই দণ্ডটা দৈর্ঘ্য হবে এখান থেকে এখান পর্যন্ত, যা কিনা এর পরিধির সমান। প্রশ্ন হচ্ছে আমাদের এর পরিধির সমান হবে। এবার যদি এমন ঘটে ভাই, তার মানে একবার ঘুরে যদি পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে পিওর রোলিং ঘটে। কিন্তু দেখো তো দেখি কোথায়, এখানে সুতা, যাও যাও যাও, কি করলে এটি যাওয়ার পর, যাও যাও যাও, এখানে এসে কি করলো, যাও যাও যাও, এখানে এসে কি করলো, ও মাই গড, সুতার এই মাথা চলে যাচ্ছে এটি, ও মাই গড, চাকার পরিধি আর এই দূরত্ব আমাদের সেম না, এখানেই ঘটছে ফরওয়ার্ড স্লিপিং, সামনে চলে গেছে না, থাকার কথা ছিল কোথায়, এখানে চলে গেছে কোথায়, আরো সামনে, বুঝছো না বুঝছো নি, শিওর, তোমরা কি বুঝতে পারছো, গুড। যদি এমন হয় বাবু, এখানে খেয়াল করে বাবু, যায়, হ্যাঁ 3 পেজ মারিয়ে দিছে, এটি বেশি কাদের মধ্যে পড়ে গেছে, আবার যায় মারিয়ে দিছে 3 পেজ, ও মাই গড, সুতা বরাবর এটি চলে যাচ্ছে এই জায়গাতে, এটা হলো ব্যাকওয়ার্ড স্লিপিং, এখানে চলে আসছে, তার মানে ঘুরছে বেশি, সামনের দিকে গেছে। এবার এই মজা, কি মজা খেয়াল করো, তার মানে আমার যদি চাকা খাঁচ কাটার সাথে খাঁচ কাটা লাগে, পুরো যদি খাঁচ কাটার সাথে খাঁচ কাটা লাগে যদি সামনে যায়, তো তাহলে চাকার পরিধির সমান দূরত্ব করতে যা কিনা ছিল এটা,
যদি পিছলে পিছলে সামনের দিকে যায় তাহলে চলে গেছিল আমার এইটা, যা কিনা অবশ্যই চাকার পরিধি আর এই দূরত্ব আমার সমান, সেখানে পিওর রোলিং ঘটেনি। আর যদি এখানে বারবার বেশি ঘোরে, ঘোরার তুলনায় যায় কম, তাহলে আমার একটুকু হয়। এটা কি পরিধি সমান অতিক্রান্ত দূরত্ব? তাহলে এই যে দূরত্ব, এই ঘটনাগুলো ঘটলে রাস্তার মধ্যে, তখনই বুঝে যাওয়া চাকা কি রোলিং করতেছে, পিওর রোলিং করতেছে। বিষয়টা ক্লিয়ার কিনা? ফার্স্ট স্টেপ নিছি বোঝানোর জন্য, বিষয়টা তুমি ক্লিয়ার কি না। যদি তাই হয়, এমত অবস্থায় আরামসে, না বোঝার মতো কোনো কিছু নাই। ধর আজকে প্রথমে ক্লাস করতে যাচ্ছে, মঙ্গল করতে নামে, ওই বুঝতে পারবে ইনশাল্লাহ কি ঘটনা ঘটছে। ও গো চাকার, এটা হলো সেন্টার অফ এক্সিস, ঘূর্ণনক্ষ, এই অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, এটা ঘূর্ণনক্ষ। তাহলে এটা হচ্ছে ঘূর্ণনক্ষ, এটা হচ্ছে আমাদের ঘূর্ণনক্ষ, এটা ঘূর্ণনক্ষ। এমন তো অবস্থা, এটা হচ্ছে আমাদের পরিধির উপর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আর। তাহলে এরপর যে যত কোণা আছে, এই কোণাগুলো যখন ঘুরতে থাকবে, প্রতিটি কোণার বেগ কত হবে যদি ঘোরে, পরিধির উপর প্রতিটি কোণার বেগ, স্যার সেই বেগ হবে ভি ইকুয়াল আর ওমেগা। যে বেগে চাকা ঘুরবে ওই বেগে যদি সামনে যায়, তখন আমার পিওর রোলিং ঘটবে। তুমি যদি আজকে সাইকেল নিয়ে ডুকডুক করে বাড়ি যাও, তাহলে তোমার চাকা কি আস্তে আস্তে ঘুরবি না? বাড়ির যেতে সময় লাগবে বেশি। কিন্তু পরের দিন যদি তুমি চাকা নিয়ে গুড় গুড় করে চলে যাও, তাহলে চাকা জোরে ঘুরবে। চাকার উপরকার যে ভি, সে ভির মান বেশি হবে, আর ওই বেগেই চাকা কি করবে, সামনে যাবে। আমি বলতে চাই, চাকার এই যে পরিধির উপরকার যে বেগ, এই যে এখানে পরিধির উপরকার যে বেগ, ওই বেগেই চাকা সামনে যায়। আমি যদি দুটো গাড়ির চাকা আনি, একটা হচ্ছে কার গাড়ির চাকা আর একটা সাইকেলের চাকা, দুটো যদি একই বেগে ঘুরাই, কোন চাকা জোরে দৌড়াবে? সাইকেলের চাকা, কারণ সাইকেলের চাকার ব্যাসার্ধ বেশি, তার পরিধির উপরকার এর প্রকার বেগ কি হবে বেশি। সাইকেলের চাকা একবার ঘুরলে যদি এখান থেকে এতটুকু যায়, এখানে যদি একটা কারের চাকা নিয়ে আসো, সে একবার ঘুরে এতটুকু দূরত্ব যাবে না, সে কম দূরত্ব যাবে। তার মানে কারের চাকার উপরকার পরিধির উপরকার বেগ কি থাকে কম। কার স্যার তাড়াতাড়ি দৌড়ে কে? আরে ভাই ওদের জোরে ঘরে, দ্রুত ঘরে যে ভাই, দ্রুত ঘুরে চাকার বেগ বেশি করা হয়, মানে পরিধির উপরকার বেগ বেশি করা হয়। আমি আলটিমেটলি কি বললাম, এই চাকার বেগ যত, শোনো 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 শোনো, এই চাকা সামনের দিকে ছেড়ে দেবো, যা। এমত অবস্থায় এখান থেকে চাকা ঘুরতে ঘুরতে এখানে আসলো, চাকার পরিধির উপরকার যে বেগ, ওই বেগেই চাকা কি করলো, সামনে গেল। আমি এটা জোরে ঘুরাবো, তো পরিধির উপরকার বেগ বেশি হবে, চাকা দ্রুত সামনে যাবে। তার মানে তুমি বুঝে যাবে যে চাকার পরিধির উপরকার যে বেগ, কি বেগ স্যার? রৈখিক বেগ। সেই বেগ দিয়ে চাকা কি করে, সামনে যায়। যদি যায় তাহলে পিওর রোলিং ঘটে, যদি না যায় তাহলে স্লিপিং হয়। তার মানে আমি কি বলতে চাচ্ছি দেখো, একটু সুন্দর করে দেখো। চাকা কি বেগে ঘুরছে? ব্যাসার্ধ আর, যে কোন বেগে চাকা ঘুরতেছে ওমেগা। তাহলে বলো দেখি চাকা কি কোন বেগে ঘুরতেছে? সুন্দর মনোযোগ দিও। চাকা কি কোন বেগে ঘুরতেছে? স্যার চাকা ঘুরতেছে, চাকা কি কোন বেগে ঘুরতেছে? চাকা আর ওমেগা রৈখিক বেগে ঘুরতেছে। আর ভি ইকুয়াল টু আর ওমেগা নাকি? আর চাকার সামনে যাচ্ছে কি বেগে? ভি বেগে। আর ভি ইকুয়াল আর ওমেগা। আরে ভাই চাকার উপর আর পরিধির উপরকার বেগ কত ভাই? ভি। আর সে ভি মানে কি লিখতে পারি ভাই? আর ওমেগা। তাহলে এটা আর ওমেগা বেগে ঘুরতেছে, মানে ভি বেগে, আর যাচ্ছে কি বেগে? ভি বেগে। তাহলে এটা যদি সমান হয়, ঘোরার ফলে যে ভি উৎপন্ন হবি আর যাওয়ার ফলে যে ভি উৎপন্ন হবি, দুটো কি সেম যদি হয়, তাহলে এখানে ঘটবে কি? পিওর রোলিং। তাহলে পিওর রোলিং কি হবে? পিওর রোলিং এ কি হবে? পিওর রোলিং এ হবে ভি ইকুয়াল আর ওমেগা। চাকা যদি ঘোরার পরিমাণ ধীরে ধীরে বাড়াতে থাকে, তাহলে এখানে চাকার উপরে থাকবে আমাদের পরিধির উপরে একটা বেগ থাকবে, আমার চাকার উপরকার থাকবে, এভিটা এখানে না দিই, তাহলে চাকার উপরে আমাদের একটা কি থাকবে? রৈখিক ত্বরণ থাকবে। সেই রৈখিক ত্বরণ সমস্যা কি পড়াছিলাম মনে আছে? এ ইকুয়াল আর আলফা। তাহলে এইদিকে কত, এদিকে কত? আর আলফা। তাহলে এর উপরকার পরিধির উপরকার রৈখিক বেগ, রৈখিক ত্বরণ কত? এ। তাহলে চাকা যদি সামনে যায় কি বেগে? কি ত্বরণে? এ ত্বরণে। তাহলে যদি এডে আর এডে সমান হয়, কারণ এটাই তো আছে চাকার উপরে, আর ওই বেগে ওই ত্বরণেই চাকা সামনে যাচ্ছে, তাহলে চাকার উপরকার ত্বরণ কত?
আর আলফা, আর চাকা যাচ্ছে কত ত্বরণে এ, তাহলে এ আর আর আলফা সমান, কারণ এর উপরকার এ কত আর আলফা, যাচ্ছে কত ত্বরণে এ, তাহলে এর এই কলামে কি লিখবো আর আলফা। এটাই হচ্ছে পিওর রোলিং এর শর্ত। ভাই এখানে অনেক কঠিন করে বোঝানো যায়, আপেক্ষিক বেগটা নেন, এখানে একটা আমি বলতে চাচ্ছি না, মাথায় নিয়েও না, এখানে একটা পয়েন্ট ধরতে চাই, গ্রাউন্ডের উপরে একটা পয়েন্ট ধরতে চাই, এই পয়েন্টের সাপেক্ষে এই পয়েন্ট থাকা লাগবে অল টাইম জিরো আপেক্ষিক বেগে, দেন এখানে পিওর রোলিং হবে। এই ভাই বলতে চাচ্ছি না ভাই, সহজ ভাই বলতে চাচ্ছি ভাই, মাথার উপর দিয়ে যাওয়ার থেকে মাথার মধ্যে যাওয়া বেশি ভালো, এই যে সহজ ভাই বলতেছি ভাই। তাহলে এ হচ্ছে কি পিওর রোলিং এর শর্ত। বাট যদি এমন হয় স্যার চাকা চাকা ঘুরতেছে আমার এইদিকে আর ওমেগা বেগে, আর সামনে যাওয়ার কথা ভি বেগে, কিন্তু এখানে যেটা হয়েছে ভির মান বেশি আর ওমেগার মান কম, বলো তাহলে কোন কেস? চাকা ঘোরে বেশি যায় কম, না যায় বেশি ঘোরে কম? কোনটাই রে মনে হচ্ছে? এটা কি ঘোরাঘুরি না, আর এটা কি যাওয়া না? যায় বেশি ঘোরে জাম মারা চাকা, কি চাকা? জ্যাম মারা চাকা। তাহলে এটা হচ্ছে কি ফরওয়ার্ড স্লিপ। পিং ডাবল পি হবে যদিও, ফরওয়ার্ড স্লিপিং। আচ্ছা যদি এমন ঘটনা ঘটে চাকা এদিকে হচ্ছে আর ওমেগা যাওয়ার কথা ভি বেগে, কিন্তু এখানে যেটা হয়ে গেছে সেটা ভি গ্রেটার দেন আর ওমেগা, এটা বাবা ঘোরে বেশি যায় কম, এটা হলো ব্যাকওয়ার্ড স্লিপিং। এখন তুমি তুলতে থাকো। পিওর রোলিং এর শর্ত, চাকা উপর চাকার পরিধির উপর পরিধির উপর রৈখিক বেগ আর ওমেগা, রৈখিক বেগ আর ওমেগা যদি ভি আর ওমেগা যদি চাকার সামনের দিকে যাওয়া বেগের চাকার পরিধির উপর রৈখিক বেগ আর ওমেগা কমা, যদি চাকার সামনের দিকে যাওয়া বেগ ভি এর মতো হয়, তবে পিওর রোলিং ঘটে। এক্ষেত্রে চাকা চাকার ঘূর্ণন গতির ফলে সৃষ্ট আর ওমেগা চাকার দুই কথা একই হলো, চাকার সামনের দিকে যাওয়া
আরো বেগে চাকার সামনের দিকে যাওয়া যাওয়া বেগ ভি এর মতো হয়। চাকা একবার ঘুরে রাস্তার মধ্যে চাকার পরিধির মতো দূরত্ব অতিক্রম করলে পিওর রোলিং হয়। দ্রুত এটা আমার হেলানো তল শুরু হয়ে যাচ্ছে ধীরে ধীরে পিওর রোলিং। এত সস্তা আমি কেট করে খালি বলে দিলেই হবে না, এখানে সামথিং ঝামেলা আছে, অনেক পেঁচায় পুচে হয়তো ম্যাথ আসলে তখন ঝামেলা। এটা হচ্ছে আমাদের পিওর রোলিং করার জন্য এটা আমাদের যে হেলানো তল ইনক্লাইন প্লেন। তা আজকের মূল টপিক কিন্তু এই পিওর রোলিং ইনক্লাইন প্লেন কিন্তু পড়বো, এর থেকে বেশি আসা আর কি। হেলানো তলে পিওর রোলিং এটাই বেশি পড়বো, তো এই জন্য হেলানো তল নিছি। নিয়ে বড় সড়ো আমি একটা বডি নিয়েছি, এটা ব্লকের ভর এম, এটা সেন্টার অফ মাস এটা। তাহলে ব্লকের ভর কত বাবা? এম। এটা হচ্ছে সেন্টার অফ মাস এইটা। এটাকে যদি ছেড়ে দেই তাহলে এ কি করবে? স্লাইড করে নিচে পড়বে। এই আর একটা কথা, এখানে কিন্তু আমি প্রত্যেকটা পার্সনকে ধরবো, ব্রেন জাস্টিফাই করতে যাবো। এখানে কিন্তু প্রত্যেকটা পার্সনকে আমি ধরবো যে এটা কি ছিল, এটা কেমন ছিল, ওটা কি বুঝাইছি, এটা কি বুঝাইছি, ধরবো কিন্তু সবের। সুতরাং অ্যালার্ট থাকবে, এখানে সব বেশি ধরতেছি আমি। তাহলে এটা হচ্ছে গুণন অক্ষ, এই অক্ষের সাপেক্ষে বডি ঘুরতে ঘুরতে নিচে পড়বে। কিন্তু এটা তো চারকোনা বস্তু, এটা তো আমি জীবনে পড়া দেখি নাই, স্লাইড করা দেখি নাই। এ কি করে স্যার? এটা তো এরকম তো করে না, কোনোদিন তো দেখি নাই যে ইঙ্কে পোল্ট্রি মারি চেরা আসছে, গোড়ে ইঙ্কেরে আসছে। আমি তো সারা জীবন দেখেছি এটা স্লাইড করে নিচে আসা, এভাবে স্লাইড করে নিচে আসা। তাহলে এইভাবে স্লাইড করে নিচে আসলে এই তো এরকম করে না, কেন করে না সেটাকে বুঝবো। বাট এ কিন্তু করে, তাহলে এ কেন করে না তাই তো ব্যাখ্যা দেব। এটাই আমাদের আজকের মূল টপিকস, যে এটা কেন করে না, এর জন্য দায়ী কে? উরি সর্বনাশ। এবার একটু খেয়াল করো বাবুরা, একটু খেয়াল করো, দেখো এটা হচ্ছে সেন্টার অফ মাস। যদি পুরো নিরেট গোলক হয় তাহলে এখানে সেন্টার অফ মাস এটাই হবি, এবং পুরো ভর এখানে কল্পনায় নিব আর কি, এখানে আছে ধরে নিব। আর যদি এটা আমাদের ফাঁপা হয় তাও সেন্টার অফ মাস এখানে হবে, কারণ মাঝখানে তো সেন্টার অফ মাস হয়। সেন্টার অফ মাস থেকে আমাদের এই দিকে হচ্ছে ইয়াম যে সাইন থিটা, বডি ভর এম। সেন্টার অফ মাস থেকে আমাদের এই দিকে হচ্ছে এইদিকে ইয়াম যে কস থিটা, নিচের দিকে এম যে ছিল। সাবাস। এখানে বডি যখন এইদিকে পড়বি, এটার মধ্যে ধরো ফ্রিকশন আছে এই তলের উপরে, ভালো করে দেখো একটু, কারণ এর অনেকগুলো জিনিসের সাথে কানেক্টেড। তখন এখানে তুমি যদি মনোযোগ রাখতে পারো অনেক ভালো ছাত্র হয়ে যাবা, অনেক কিছু এখানে চিন্তা ভাবনা তোমার জাগ্রত হবে। তাহলে ঘর্ষণ আছে, তখন খড়খড় করে। এমন অবস্থায় এই বডি যখন নিচের দিকে নামতে থাকবি, বডি যেদিকে বেগ হবে তার উল্টো দিকে ঘর্ষণ বল কাজ করবে। তাহলে এই তলার উপরে অল টাইম এই দিকে কাজ করে ঘর্ষণ বল, এই দিকে ঘর্ষণ বল কাজ করবে। এখন এই যদি অবস্থা, এখনকার এই যদি অবস্থা, তাহলে কি বল? ঘর্ষণ বল। এই যদি হয় এখনকার অবস্থা, এটা হচ্ছে ঘর্ষণ বল। তাহলে দেখি কি হওয়ার কথা বডির, তাহলে কি হওয়ার কথা দেখে আসি এক্সপেরিমেন্টালি। এই
আচ্ছা, এটা আমার সেন্টার অফ মাস, মানে এর ভিতরে সেন্টার অফ মাস আছে। তাহলে আমি যদি এই দিকে বল দেই, এই যে এমজি কস থিটার মতো করে, তাহলে কি বডি ঘুরবে? এমজি কস থিটা যেখানে সেই দিকে বল দিছি, বডি ঘুরছে? ও মা, ঘুরে না তো। যদি আমি এই দিকে বল দিই এমজি সাইন থিটার মতো করে, দেখো তো ঘুরছে? এবার ঘুরছে। তাহলে কি বরাবর বল পড়ে যাচ্ছে? ঘূর্ণন অক্ষ বরাবর বল পড়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এটা কি ঘূর্ণন অক্ষ বরাবর বল না তলের উপর বল? আচ্ছা, যদি আমরা ইনকে তলের উপরে বল দেই, ও মা ও মা ও মা, ঘরে কি ঘরে না? এই বলটা কি অক্ষ বরাবর? না। আমি যে কোনো দুইজন ব্যক্তিকে আমি ধরতে যাব। প্রথমে তুমি বলো তো বাবা, প্রথমে তুমি আসো দেখি, তুমি ঘূর্ণন অক্ষ বরাবর আমাকে একটা বল দিয়ে দেখাও। বাহ, বুঝতে পারছে। তুমি ঘূর্ণন অক্ষ বরাবর একটা বল দাও। হ্যাঁ, ও যেখানে যেছে সেটা বাদ দিয়ে দাও। হ্যাঁ, তুমি দাও। হ্যাঁ, তুমি দাও। হ্যাঁ, কোন বলের কারণে বডি ঘুরতেছে? ঘর্ষণ বল। তার মানে ঘর্ষণ বল এখানে কি সৃষ্টি করতেছে? চাকার উপরে টর্ক। টর্ক মানে ঘূর্ণন সৃষ্টিকারী বল। তাহলে এখানে ঘর্ষণ বল হচ্ছে ঘূর্ণন সৃষ্টিকারী বল। সেই ক্ষেত্রে স্যার টর্কের মান কত হবে? সেক্ষেত্রে টর্কের মান হবে আমার এরকম, এটা অক্ষ, এই দূরত্বখানে আমি দিলাম, এই দূরত্বখানে আমি দিলাম আর, আর এইদিকে হচ্ছে বল। তাহলে এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, এই দূরত্বখানা হচ্ছে আর, আর এইদিকে আমার এফ। জানো না কেমনি বের করে? কিভাবে? টর্ক টাও ইকুয়াল আর এফ, ঘূর্ণন অক্ষ থেকে বলের সাথে লম্ব বরাবর দূরত্ব গুণ, বা দূরত্বের সাথে লম্ব বরাবর বলের গুণফল, এটা। তাহলে এই টর্ক সৃষ্টি হয় এখানে। ও স্যার, কি এই টর্ক যদি সৃষ্টি হয় তাহলে বডি কোন দিকে করে? এই বস্তু কোন দিকে ঘোরার কথা ছিল? যদি এরকম হয়, ওইদিকে যদি কেউ ওইদিকে বল দেয়, এ নামার সময় যদি ওইদিকে কেউ বল দেয়, তাহলে এরকম ভাবে করবি। দেখো, ওইদিকে বল এ, এখন বল ওইদিকে এ, আমার বল ওইদিকে এ, আমার বল ওইদিকে এ, আমার বল ওইদিকে এ, আমার বল ওইদিকে এ। এটা ইনকা করার কথা স্যার, কিন্তু ও তো ইনকা করে স্যার, রাইট করে তো ইনকা করে না স্যার। কেন করে না? কারণ এখানে আরো কেউ আছে জিন বা পরি, যা কিনা উল্টা দিকে টর্ক সৃষ্টি করছে। সেই জিন পরি কে? দেখে আসি। মানে আরো একটা বল আছে যে কিনা উল্টা দিকে টর্ক প্রডিউস করে। এ ঘর্ষণ জনিত কারণে ইনকে হওয়া চায়, আর ওই বল দিয়ে হওয়া চায় ইনকে। তাহলে ইনকে দিয়ে ইনকে কাটা, আলটিমেটলি ইনকে। বৌড়ের ভাষা করে, আমি বৌড়ের ভাষা বলি, তোমরা কি বুঝতে সমস্যা হয়? আমি কিন্তু বৌড়ের ভাষায় পড়ায় স্বাচ্ছন্দ্য বোধ করি, মানে বৌড়ের ভাষায় পড়ায় আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, ভাল লাগে আমার। ইনকে এই মিচ্ছে না, খুব ভালো লাগে আমার। আমি যে বৌড়ার, এটা একটু বোঝা যায়, আমি বগুড়ার। অথবা ইনকে করে ছাড়ে দিলে এই 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 হওয়ার কথা ছিল। তাহলে কে আর একটা কালপিট যেখানে একে রোল করতে দিচ্ছে না, সেই কালপিটটা এটা। ভালো করে মনোযোগ দিও স্যার। প্রতিক্রিয়া বল। কি বল? প্রতিক্রিয়া বল। তো চলেন দিয়ে দেই, চলো দিয়ে দেই। তাহলে এটা হলো আমার প্রতিক্রিয়া বল নহে। কি স্যার? নহে। কে স্যার? এই বল প্রতিক্রিয়া বল যদি এই সেন্টার অফ লাইন বরাবর থাকে, এটা দেও টর্ক হবি না, এটা দেও টর্ক হবি না, এটা দেও টর্ক হবে না। ওকে বাঁচাবে কে? ওকে বাঁচাবে কে? তার মানে প্রতিক্রিয়া বল এই লাইন অফ অ্যাকশন বরাবরই থাকে, বাট এখানে প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়। প্রতিক্রিয়া বল সৃষ্টি হয় এখানে। কোথায়? এখানে। এটা গিয়ে প্রতিক্রিয়া বল। আর তাতে লাভ, অনেক লাভ, প্রচুর লাভ। না বোঝা একটা আর্ট, টেনশন করো না, হয়ে করো না, না বোঝা একটা আর্ট। এইটা প্রতিক্রিয়া বল।
সেন্টার অফ এক্সিস থেকে লম্ব দূরত্ব আমাদের এটা, নাম দিলাম তার এক্স। সেন্টার অফ এক্সিস থেকে ফ্রিকশন ফোর্স এদিকে, তাহলে এটা হচ্ছে লম্ব দূরত্ব, নাম হচ্ছে আর, ফ্রিকশন ফোর্সের সাথে। আর প্রতিক্রিয়া বলের সাথে এটা হচ্ছে লম্ব দূরত্ব, এটার নাম হচ্ছে এক্স। এই প্রতিক্রিয়া বল এই সেন্টার অফ মাসের সাপেক্ষে কুটি গেল আমার ব্লক, এই চেপে ব্লক, এটা আমাদের সেন্টার অফ মাস, এইদিকে প্রতিক্রিয়া বল আরে এইদিকে দিয়ে আরে দে কাট। তার মানে এখানে স্যার দেখে আসি, এটা সেন্টার অফ গুণনক্ষ, সেখান থেকে এটা আমাদের ইয়াক্স, কি স্যার ইয়াক্স, এটা আমাদের ইয়াক্স, আর ওইদিকে আমাদের প্রতিক্রিয়া বল আর, তাহলে এখানে টর্ক কত হবে, ইয়াক্স ইন্টু, এটাতে যদি ইনকে হয় এটাতে হবে উইনকে, তাহলে ইনকে দিয়ে উইনকে কাটা, তাহলে এই টর্ক যদি পজিটিভ হয় এই টর্ক কি হবে, ইয়েস আর এফ মাইনাস এক্স আর। এই ফলাফল থেকে কি ঘরে ঘূর্ণনের পরিমাণ কত, এটা ভাই নেট টর্ক, হ্যাঁ কি এক সামেশন অফ নেট টর্ক, যখন বস্তু ঘোরে না তখন কি লিখি, সামেশন অফ নেট টর্ক সমান সমান 0। তাহলে এই টর্কের মান ও দিক সহ যদি পজিটিভ হয় এটা বি নেগেটিভ। এ ভাই এটা ঘূর্ণন অক্ষ ভাই, ইয়া তাহলে বডিকে ইনকে ঘুরাবি যেদিকে, কি ওয়াইজ এটা ঘুরাবি অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটা দেখো কি ওয়াইজ, এই তো। তাহলে এটা যদি নেগেটিভ হয় এটা হবে পজিটিভ, বা ওটা যদি পজিটিভ হয় এটা কি হবে নেগেটিভ। তাহলে এই যে একটা পজিটিভ একটা নেগেটিভ, আলটিমেটলি এদের ব্যালেন্স আর এফ, এটা হচ্ছে আর এফ সমান সমান এক্স আর। দ্যাটস ইট, দ্যাটস ইট, দ্যাটস ইট। বুঝে আসছে? পিওর রোলিং কি শুরু হয়েছে? আশেপাশে চলেছি। তাহলে এখানে কি পিওর রোলিং হয়? একজন একজন কেটে যায়। দেখি স্যার আমাকে কিভাবে বাঁচায়। এবার ঘটবে এই বোর্ডে পিওর রোলিং। কি সেই পিওর রোলিং? এইবার হাতি ঘোড়া চললো, এটা আমার ইনক্লাইন প্লেন, এই হ্যাঁ স্যার কি দাঁড়াও ওয়েট, আমি চাকা আঁকাতে চাই, এই সরাও তাইলে ডিস্টার্ব, চাকা আঁকাতে চাই, বড় চাকা, শাবাশ, ইয়াহু কাট হয়েছে, মাইন্ড টাইন করো না, ধরে নাও, এটা মিশাতে চাচ্ছি না। এটা হচ্ছে কি বাবা? চিটা। তাহলে এই ইনক্লাইন প্লেনটা কত কোণে আছে? চিটা কোণে আছে। এটা কি স্যার? একখান ডিস্ক। এক কি করবেন? ঘুরামো, সেম টু সেম, ডিস্কের ভর এম, কাম শেষ। এটা ঘূর্ণন অক্ষ, এটা সাপেক্ষে ঘুরতে ঘুরতে এদিকে পড়বে করে, বিষয়টা এমন ঘুরবে আর পড়বে, ঘুরবে আর পড়বে, ইগের ঘুরবে আর পড়বে, ঘুরবে আর পড়বে, ঘুরবে আর পড়বে, ঘুরবে আর পড়বে। হ্যাঁ কি আর ঘোরে আর পড়ে, 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 এরে। তাহলে এখন কি হচ্ছে স্যার দেখে আসি, ঘুরিচ্ছে আর পড়িচ্ছে। তাহলে শোনো, এটা আমার টার্গেট কি শেষ হো, এটা যখন ঘুরতে ঘুরতে গিয়ে পড়বে, তখন এখানে আসার পর, এই বস্তুটা এখানে আসার পর এই দিকে বেগ কত হবে, এই দিকে, সেই বেগের মানটা বের করতে চাই, বেগের মানটা বের করতে চাই, বেগের মানটা বের করতে চাই। যখন ঘুরতে ঘুরতে এখানে আসে পড়বে, এখানে বেগের মান কত হবে বের করতে চাই। সাবাস, চলেন দেখে আসি। তো বাবা এটা যদি চাকা হতে পারে, ডিস্ক হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তো তুমি একটু মাইন্ড করো না, একটু তুমি সুন্দর করে সাজুগুজু করে নিয়ে নিও। এবার শোনো শোনো, আচ্ছা এটা মানে কি গতি? রৈখিক গতি। এটা মানে এবার যদি চাকা ইনকে করে সামনে যায়, এখানে আছে রৈখিক গতি প্লাস এই দুই গতি মিলে হয় রোলিং। রোলিং, রোলিং এ রৈখিক গতিও থাকে। তাহলে এটা তো সামনের দিকে একটা বেগে পড়ে ভাই, পড়ে না? একটা বেগের সামনে শস্যকের একটা বেগে পড়ে না? তাহলে সেই বেগের মান কত?
দেখতে চাই। তাহলে চলো কি করবেন, চলো দেখো এসো, দিন শেষে হালুয়া বানাবো, টেনশন নিও না। রাস্তার মধ্যে ত্বরণ কত দেখতে চাই? এ স্যার জানি তো কত, জি সাইন থিটা। না 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 না, এইদিকে কি আছে? ঘর্ষণ বল। কোন দিকে? চাকা যদি এদিকে ঘুরে ঘুরে পড়ে তাহলে উপর দিকে দেখবে ঘর্ষণ বল এফ। এই ঘর্ষণ বলের নাম জানো? আবর্ত ঘর্ষণ বল। এটাই কিন্তু সেই আবর্ত ঘর্ষণ বল। আমরা ঘর্ষণ বল কয় ভাবে ডিফাইন করছিলাম, মানে এই অধ্যায় বেসিসে কয় ভাবে? স্থিতি, গতি, আবর্ত। প্রবাহীটা অন্য অধ্যায় থেকে আসছে, প্রবাহী পথ নামে একটা অধ্যায় আছে, ওই যে পথের গাঠনিক ধর্ম, ওই অধ্যায়, ওটা আমি এখানে আনছি, এই অধ্যায় বেসিস বলতেছি। তাহলে অধ্যায় তিনটা ছিল না, স্থিতি, গতি, আর এটা হচ্ছে আবর্ত। এই সেই আবর্ত বলতাম যে অধ্যায় লাস্টের দিকে আসবে, এই সেই টপিকস। এবার খেয়াল করো, এর ভর্ত এম যদি হয়, এদিকে কি থাকবি বাবা? এম জি সাইন থিটা, আর এইদিক বরাবর, এদিক বরাবর এম জি সাইন থিটা, এদিক বরাবর। তাহলে আমরা একটা ডট 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 দিয়ে একে টান দিই। আর এই বরাবর কি থাকবে বাবা? এই বরাবর এম জি কস থিটা, এটা। আর এটা কি বাবা? এফ। দেখো এখন কি চমৎকার ঘটনা ঘটবি। স্যার কে বাঁচাবি এখন? কাকে? এই কে বাঁচাবি? বাঁচাবি তো চলো। ও আচ্ছা, একটা কথা যে হলো না, তোমরা আমাকে বললাম না, জিনিসটা গ্যাপ থেকে গেল না। কি কথা স্যার? যে সারপুটি কে বলে এদিকে শিফট করলো কে? তাতে মনে মনে হয়তো তুমি ভাবতে পারো, বুঝে নিতে পারো যে প্রতিক্রিয়া বল শিফট করলো কৃষক, এই ঘর্ষণ বল দিয়ে ওইদিকে রোল করার কথা, কিন্তু ই এসে বাঁচানোর জন্য প্রতিক্রিয়া বল এইদিকে সরে যাচ্ছে, ই ওইদিকে বেঁচে দিচ্ছে, এই জন্য শিফট করছে। কিন্তু আরেকটা কারণ আছে তো ভাই, যদি এটা রাস্তা হয়, এটা যদি ব্লক হয়, আমি যদি এই দিকে বল দেই, তাহলে আমার এইদিকে এজি যদি এমজি থাকে আর ওই এফ যদি ওইদিকে থাকে, তাহলে ওই বল জনিত কারণে এই পুরো বডি ওইদিকে ঝুঁকে যায়, যায় এই তলের উপরে বেশি চাপ দেয়, তাহলে প্রতিক্রিয়া বল শিফট হয়ে ওইদিকে চলে যায়। যদি বলটা আমি এই দিকে না দিয়ে আমি যদি এই দিকে বল দিয়ে নিয়ে যাওয়া চাই, প্রতিক্রিয়া বল থাকবে না, তখন কোন পাশে চাপ বেশি দেবে? রাস্তার এই পাশে চাপ বেশি দেবে। তখন প্রতিক্রিয়া বল কোথা থেকে আসে? গ্রাউন্ড থেকে তো আসে, মানে তল থেকে তো আসে। তাহলে তলের উপর চাপ বেশি দিলে চাপও বেশি দেবে না, তাহলে এইদিকে সরে আসে। তার মানে এইদিকে বল দিলে সে প্রতিক্রিয়া বল এই লব্ধি থেকে এখানে সরে আসে। বুঝে আসছো? তাহলে এই লব্ধি থেকে কোথায় সরে আসে? এইদিকে শিফট করে। তাহলে এইদিকে শিফট করলে ওই বস্তুটা বেঁচে যায়, ও আরামসে গড়ে গড়ে না পড়ে স্লাইড করে পড়ে। কিন্তু স্যার এখানে এখানে তো তাই হবি, চলো এখানে হয় কিনা। বাবু একটু খেয়াল করো, এই কেসে পুরো ব্লকটা কিন্তু তলের উপর লাগেছিল। আমার প্রতিক্রিয়া বল এখানে সৃষ্টি হতে পারতো, প্রতিক্রিয়া বল এখানে সৃষ্টি হতে পারতো, এখানে পারতো, এখানে পারবে, এখানে পারবে, এখানে পারবে, সব জায়গাতে পারবে না, কারণ এদিকে আমি নিয়ে যাচ্ছি, এদিকে বল দিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে এভাবে হতে পারে। আবার এদিকে বল দিয়ে নিয়ে যাচ্ছি ওইদিকে, তাহলে ওই পাশে চলে যেতে পারে প্রতিক্রিয়া বল। আবার কোনো কিছুই যাচ্ছে না, কোনো দিকে দিচ্ছি না, কোনো দিকে বল দিচ্ছে না, আরামসে হরিজেন্টাল বরাবর স্থিতিশীল আছে, তাহলে এদিকে হবে মাঝখানে, তাহলে যে কোনো দিকে শিফট করতে পারে। কে? কারণ এর পুরো বডিটা এই তলের টাচে আছে, কিন্তু ওটা কি পুরো বডি টাচে আছে? প্যাচটা এখানে আছে, শুধুমাত্র একটা পোরশন এখানে কি টাচে আছে? ফাঁকা না, এ পাশে ফাঁকা না, টাচ আছে শুধু এই জায়গাতে, আর ওটা পুরোটা টাচে এ টু জেড। আর এখানে শুধু টাচ আছে এই জায়গাটা, এই জায়গাটা শুধু টাচে আছে, স্পর্শ করে আছে এই জায়গাটা। বিষয় কি তোমার ক্লিয়ার? শুধু এই জায়গাটা স্পর্শ করে আছে, এই জায়গাটা, আর এর পুরো জায়গা স্পর্শ করে আছে একেবারে পুরোটা, এখান থেকে অবন্ত এখানেই বিপত্তি। তাতে কি স্যার? তাতে এখানে যদি এই রিং এটি যদি চাপই না দেয়, তাহলে প্রতিক্রিয়া বল দিতে কেমনে আসবি? তাহলে দিচ্ছে এখানে, তাহলে লম্ব বরাবর চলে আসবি। ওয়াও, এখানে প্রতিক্রিয়া বল এসে যে বাঁচানো, সে বাঁচাতে পারবে না। কি ঘটিবে? প্রতিক্রিয়া বল চলে আসবে এই বরাবর, কারণ চাপ দিচ্ছে যে এটা নিচের দিকে এমজি কস থিটা, তাহলে উপর দিকে থাকে প্রতিক্রিয়া বল। আর এই কি বরাবর? ঘূর্ণন অক্ষ ঘুরবি এই বল দিয়ে, কি বরাবর? ঘূর্ণন অক্ষ ঘুরবি এই বল দিয়ে, কি বরাবর? ঘূর্ণন অক্ষ ঘুরবি এই বল দিয়ে। তাহলে এক প্রশমিত করবি কে? আছে কেউ? তখন তো রোল করে পড়ে, তখন কি করে পড়ে? রোল করে পড়ে। হ্যাঁ,
এটা প্রতিক্রিয়া বল কোথায়? এটা প্রতিক্রিয়া বল কোথায়? এটা প্রতিক্রিয়া বল তো শিফট করছে ভাই। কে শিফট করলো স্যার? কোন ইয়ে আছে নাকি? কে শিফট করলো? এটা প্রতিক্রিয়া বল, এটা প্রতিক্রিয়া বল কে শিফট করলো? এটা প্রতিক্রিয়া বল কে শিফট করলো? এমজি সাইন থিটা, প্রযুক্ত বল। এখানে প্রযুক্ত বল কে? এমজি সাইন থিটা। সে কোন দিকে বল হয়েছে? এদিকে। তাহলে প্রতিক্রিয়া বল এখানে শিফট হয়ে গেছে, মাঝখানে না থেকে সাইডের দিকে শিফট হয়ে গেছে। আর সে জড়িত কিভাবে পড়তেছে? স্লাইড করে পড়তেছে। ইনকা করে পড়তেছে না, ইনকা করে পড়তেছে না, স্লাইড করে পড়তেছে। এই যে স্লাইড করে পড়তেছে। ক্লিয়ার কিনা? কিন্তু এখানে কি হচ্ছে স্যার? এই কেসের জন্য, কোন কেসের জন্য? এই কেসের জন্য। এখানে কিন্তু বাবা এই যে জায়গাগুলো ফাঁকা, ওইগুলো ফাঁকা। তার মানে এখানে টাচ আছে, এই যে এখানে এই টাচ আছে হচ্ছে যে এই বরাবর, এটা হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষ থেকে গেছে, এই বরাবরে আমাদের প্রতিক্রিয়া বল আছে। কারণ ওই দিকে চাপ পড়তেছে, ওই বরাবর সোজা চাপ পড়তেছে। তাহলে তো এর প্রতিক্রিয়া শিফট হতে পারবে না, কারণ এখানে তো ফাঁকা, এই জায়গা তো ফাঁকা। তাহলে এইবার আমাদের কি হচ্ছে? এবার যদি ছেড়ে দিই, ওই প্রতিক্রিয়া বল যে বাঁচিয়ে স্লাইড করার কথা সেরে করতে পারছে না, কারণ এখানে ঘর্ষণ কাজ করছে। যদি ঘর্ষণই আউট করে দেই, তেল তেলে করে দেখে মোবাইল ঢালে দিয়ে, এটা মোবাইল দিয়ে তেল তেলে করে এটা আউট করে দিলাম, তখন ঘর্ষণ নাই, তাহলে টর্ক সৃষ্টি করবে কি? কেউ করতে পারছে? তখন এদের স্লাইড করবে বা স্লিপ করবে, স্লাইড করবে বা স্লিপ করবে। কিন্তু এখন তো আছে ঘর্ষণ। হ্যাঁ, একজন আমি বলিও যে কি স্লিপ করে যা, দেখো বলবো আমি, এ স্লিপ করে যা, যায় না। এ স্লিপ করে যা, একটুখানি স্লিপ করছিল মনে হয়, আবার চেক ইট, এ স্লিপ করে যা, আবার চেক ইট, এ স্লিপ করে যা, ইনকে করে স্লিপ করে যা, যায় না। এ ইনকে স্লিপ করে যা, এটা যে স্লিপ হয়েছিল, কিন্তু আবার সে ঘোরা স্টার্ট করছে। দায়ী, দায়ী কে? ঘর্ষণ বল। কি করছে? টর্ক সৃষ্টি করছে। কিভাবে? এটা আমার এ অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, এ অক্ষের সাপেক্ষে ঘুরছে, এ অক্ষের সাপেক্ষে। ফ্রিকশন ফোর্স আমার কোথায়? আরামসে সবাই দেখতে পাচ্ছ কিনা? এ অক্ষের সাপেক্ষে ঘুরছে, এর মিডল বরাবর অক্ষ, এ অক্ষের সাপেক্ষে ঘুরছে। আব্দুল খালি দিকে যেতেই চাই। এই অক্ষের সাপেক্ষে ঘুরছে, এ অক্ষের সাপেক্ষে ঘুরছে, এ অক্ষের সাপেক্ষে। এই যে ফ্রিকশন ফোর্স, এই যে মাঝখানে যে গ্যাপটা, এই যে এই গ্যাপটা হচ্ছে ফ্রিকশন ফোর্স আর অক্ষের মধ্যবর্তী দূরত্ব। কি দূরত্ব? কি দূরত্ব? আরে আব্দুল নাকি এত যাওয়া লাগবি কে তোর? সারাদিনই তো নিয়ে গেলাম, বুঝলাম না আমি। ওখানে এইদিকে যাবারই চাচ্ছে, যাবারই চাচ্ছে, যাবারই। তাহলে এই যে অক্ষ ঠিক মতো হচ্ছে কিনা বুঝতে পারছি না। তাহলে ওরে ফ্রিকশন, আর এই যে দূরত্ব দেখে পাচ্ছ, ওর হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্ব, যেটা কিনা এই যেটা, এই যেটা আসছে। ইমাজিনেশন, ইমাজিনেশন আসছে বাবা। তাহলে এই যে ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্ব, আর এটা এখানে কি এটা আছে? এর ক্ষেত্রে কি এটা আছে? না। কেন নাই? কারণ এইখানে এক টাচ আছে, যে এখানে টাচ আছে, তাহলে এই বরাবর আমাদের প্রতিক্রিয়া বল থাকবে। আর এই প্রতিক্রিয়া বল ইনকে শিফট ওইদিকে শিফট করতে পারে, যার ফলে এখানে শুধুমাত্র কি থাকবে? ফ্রিকশন যদি থাকে তাহলে অবশ্যই রোল করে পড়বে, কারণ ফ্রিকশন এখানে টর্ক সৃষ্টি হবে, আর টর্ক এখানে কি করবে? এই বস্তুটাকে ঘোরাবে। তোমার কি এ টু জেড সব ক্লিয়ার? সামনের দিকে আগায়, সুন্দর। এমত অবস্থায় মনোযোগ একটু বাড়িয়ে নিয়েছে দুই চার জনে। বস্তু এই তলের উপরে ঘুরতে ঘুরতে আসছে, মনোযোগ দিও, ইকুয়েশনে চলে যাচ্ছে, মনোযোগ দিও এভরিবডি। কোনো কিছু লিখলে কাটে দেবো, কিন্তু এরপরে থেকে লিখলেই কাটে দেবো, না বুঝে লিখলেই কাটে দেবো, ঝামেলা আছে। বস্তু রোল করে একবার, আমি কিন্তু কোনো দিকে তাকাবো না, খালি বলে যাবো। দায়িত্ব কিন্তু তোমার বুঝে নাও, আবার কিন্তু ধর্ম। বস্তু এভাবে রোল করতে করতে নিচে পড়ছে, তাহলে এদিকে বস্তুর একটা বেগ থাকবে, যার নাম রৈখিক বেগ। আবার বস্তু যেহেতু রোল করতেছে, ঘুরতেছে, তার মধ্যে থাকবে একটা কৌণিক বেগ ওমেগা। কিভাবে রোল করে পড়বি? কোলক 90 কোলকাইজ এভাবে যখন আসবে, স্যার এখানে ইউ সমান 0 স্যার, হ্যাঁ, কিন্তু সে ঘুরবে কিন্তু এই প্যাটার্নে ঘুরুক। তাহলে বলো বস্তু এইদিকে রৈখিক বেগ, এর মধ্যে ত্বরণ যে সৃষ্টি হবে, সেই ত্বরণ এ ইকুয়াল হোয়াট দেখতে চাই। তাহলে দেখো একবারে দেখো, এখানে রৈখিক গতির কারণে, রৈখিক গতির কারণে সেট আপ করে নেবো মাথায়, পরে কিন্তু মার খাবা। রৈখিক গতির কারণে বা রৈখিক গতির জন্য আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করতে চাই। নিউটনের দ্বিতীয় সূত্র, সামেশন অফ এফ ইকুয়াল
এম এ। যেহেতু বস্তু নিচে পড়ছে এই বলের মান অধিক, সব আমি পজিটিভ ধরবো কারণ বড় বল এটা। তাহলে এটা হবে এম জি সাইন থিটা, আর ওটা আমাদের ছোট বল এফ, তাহলে মাইনাস এফ, কারণ এই বলে মান অধিক সব পজিটিভ হলে ওটা উল্টা দিকে মান অধিক সবই নেগেটিভ, ইকুয়াল এটার ভর লেখা আছে ভর কত, এটা তো ইউ তো জিরো ভাই, ভর কত এম, তাহলে ভর ইন্টু ত্বরণ, রাস্তার মাঝখানে ত্বরণ, কি ত্বরণ রৈখিক, কৌণিক হলে কি হতো আলফা হতো। গেল 1 নম্বর সমীকরণ। কিন্তু বডি কি করছে, ঘুরতে ঘুরতে নামিচ্ছে নাকি ফ্ল্যাট কোণিক নামিচ্ছে, ঘুরতে ঘুরতে নামিচ্ছে। তাহলে ঘুরতে ঘুরতে নামার কারণে রৈখিক গতির কারণে, অর্থাৎ এইদিকে বেগ থাকার জনিত কারণে এটা লিখলাম, আর ঘোরা জনিত কারণে এবার লিখবো আমি ঘূর্ণন গতির জন্য, ঘূর্ণন গতির জন্য, ঘূর্ণন গতির জন্য কি লিখবেন থেকে একটু, ঘূর্ণন গতি টাউ ইকুয়াল আই ওই বস্তু জড়তার ভ্রামক, যদি ওই বস্তু রিং হয় তাহলে হবে এম আর স্কোয়ার, ডিস্ক হলে হবে এম আর স্কোয়ার বাই 2, নিডেড গোলক হলে হবে 2/5 এম আর স্কোয়ার, এক একজনের জন্য এক এক রকম। তাহলে টাউ ইকুয়াল আই ওই বস্তুর মধ্যে থাকা কৌণিক ত্বরণ আলফা, প্রমাণ করছি এগুলা। এবার টর্ক সমান কত লিখবো স্যার, এখানে টর্ক সমান লিখবো এই দূরত্বখানা কত আর, তাহলে টর্ক লিখবো আর এফ সমান আই আলফা। এবার এফ সমান কত লিখবেন, আই আলফা ডিভাইড বাই আর, হোয়াট ইজ আলফা, হ্যাঁ কৌণিক ত্বরণ। তাহলে তুমি কি জানো এ ইকুয়াল আর আলফা, আলফা সমান এ বাই আর, মান বসাও, তাহলে আই এ বাই আর ইন্টু আর মানে আর এর বলে স্কোয়ার, এই মানখানা ওরিজা বসাবো 1 নম্বর সমীকরণে। তাহলে চলো 1 নম্বর সমীকরণ থেকে কি পাই, এ পাশার কোনো কামই করবো না, 1 নম্বর থেকে পাই কি পাই, এম জি সাইন থিটা মাইনাস এফ এর মান হচ্ছে এ আই এ বাই আর স্কোয়ার সমান সমান এম এ। এই পাশে নিয়ে যায় এটা নিব কমন, কারণ এটাই তো দেখতে চাই, হোয়াট লিখে রাখছি, এটা নিব কমন, তাহলে পাশে নিয়ে যায় এ কমন লিখে যাচ্ছে এম, বুঝছো তো, ভয় পাচ্ছি আমি বাবা, কমন নেওয়া যাবি তো, একবারে এম এ নিলে ভয় পাও নাকি, না 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 না, দুইবার কমন না নিয়ে একবারে কমন নিব, লাইন একটা বড় হয়ে যাক, এম এ প্লাস আই এ বাই আর স্কোয়ার সমান সমান এম জি সাইন থিটা, এখানে এম এ নেব কমন, নিলে এখানে দেখবি 1 প্লাস এ তো কমনই চলে যাচ্ছে, এটা দেখবি আই বাই এম আর স্কোয়ার সমান সমান এম জি সাইন থিটা। বাবা তুমি যদি বাসায় যায় এটাকে এর সাথে গুণ করে দেখো, আবার ওই এম এ, এটার সাথে এটা যদি গুণ করো উপরে যাবি এম, নিচে উপরে যাবি আবার এ, এম এম কাটে গেলে থাকবি আই এ বাই আর স্কোয়ার, বাসায় যাই করে দেখো, এম এম কাটে দেবো, তাহলে এখান থেকে এ সমান হবে জি সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস আই বাই এম আর স্কোয়ার। এবার সামনের দিকে আগাই, দেখো আমি ষোলো লাগাচ্ছি যে প্রত্যেকের মাথা যাতে ক্র্যাক না করে। এবার আমরা আগাতে চাই, আমি কিন্তু এখানে দেখেছি এখানকার ত্বরণ কত, আমি দেখতে চাই এখানে আসে ঘুরতে ঘুরতে এখানে আসে যখন বেগ হবে এদিকে, সেই বেগের মান কত, নট কৌণিক বেগ, আমি চাচ্ছি রৈখিক বেগের মান কত ভি। তাহলে স্যার কোনটা দিয়ে বার করবো নি বাবা, এর থেকে করা শুরু করলাম, রৈখিক বেগের মান কত ভি, ভি স্কোয়ার ইকুয়াল তুমি কি জানো, এর থেকে কিন্তু এটি চলে যাবো এই পার্টটা, ভি স্কোয়ার ইকুয়াল কি জানো, ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস ইউ কত, ভি স্কোয়ার সমান 2, এর মান একটা বের করলাম জি সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস আই বাই এম আর স্কোয়ার ইন্টু এস। এই জাত পোলাপান লোভ সামলাতে পারে না, দুষ্ট পোলাপান কি লোভ সামলাতে পারে না, ও এটি এম আর স্কোয়ার দেখে না কি চমৎকার করে, দেখো ওয়াও এম আর স্কোয়ার, ইমন না আই উমা আই আই কাটা উমা 1 ওয়াও 1 অঞ্জ করে 2 ওয়াও দেও কাটে ওয়াও, তাহলে আসলে ওয়াও হচ্ছে, কিন্তু এই এম আর স্কোয়ার মানে কিন্তু আয় না, এটা রিং এর জন্য হয়তো লিখতে পারবে আই,
কিন্তু তুমি এর জন্য কেমন লিখবে ডিক্সের জন্য ডিক্সের এম আর স্কোয়ার মানে বাই 2 মানে আই নিয়ত গুলোকে 2/5 মানে এম আর স্কোয়ার তাহলে সবার জন্য এটা লেখা যাবে না বিষয় কি তুমি ক্লিয়ার তাহলে এই সূত্র থেকে আসছে এটা ওয়াও করা যাবে না এবার শোনো আর কেউ না জানো আমার পোলা বানেরা জানে এটা যদি এইচ হয় এটা যদি এস হয় সেই এসি তো এটা এবার আমি তাহলে কি বলবো দেখি এর সাথে সম্পর্ক সাইন থিটা আরেকবার বলছিলাম এইচ বাই এস এস সমান এইচ বাই সাইন থিটা তাহলে বাবা এখানে এস এর মান যদি বসাই এখানে তাহলে এই পরের লাইনে বসাবো বাড়িতে কেন দিবি ভি স্কয়ার সমান টুয়াইস জি সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস আই বাই এম আর স্কয়ার ইনটু এইচ বাই সাইন থিটা সাইন থিটা কাট গায়া এবার তাহলে আমি কি পাচ্ছি বাবু খেয়াল করো ভি স্কয়ার সমান আমি পাচ্ছি হচ্ছে ভি স্কয়ার সমান পাচ্ছি 2g sin theta 2g sin theta sorry 2gh sin theta तो कट गया डिवाइडेड बाय 1 प्लस i बाय m r स्क्वायर এবার কথা শোনো আমি এই বস্তু ছাড়ে দেই এই বস্তুকে ছাড়ে দেই এই বস্তু ইনকে করে না তাহলে বলো তার জড়তা ভাঙ কত জিরো না আছে নাকি জড়তা ভাঙ মানে ঘোরার প্রবণতা দেখা তাহলে এক্সিস বরাবর সেট করা লাগবে তারপর ইনকে ঘোরানোর চেষ্টা করা লাগবে তারপর তুমি দেখতে পাবো যে জড়তা ভাঙ কত তাহলে ওই যে ঘুরতেইছে না তাহলে আর কোনো জড়তা ভাঙ আছে তাহলে যদি এটা জিরো হয় ওয়াও হয়ে যাবে যদি জিরো হয় পরে জিরো দেখাচ্ছে ভি স্কয়ার আচ্ছা ভির মান কত হবে রুট ওভার 2g h divided by 1 plus i by m r square বাবু বলো এই i যদি 0 হয় এটা বস্তু স্লাইড করে নিচে পড়ছে তা তো আর i নাই স্লাইড করে নিচে পড়ছে তা তো আর i নাই তাহলে এটা কত হবে 0 এখানে বেগের মান কত হবে দেখো কারবার কয় বলছে 0 বলছে 0 বলে কে বা কারা বলছে 0 বলে এটা 0 divided by সামথিং মানে 0 কিন্তু সাথে তো 1 আছে ভাই পুরো পার্ট কেমনে 0 হয় তাহলে এই পার্টটা শুধু হবে 0 থাকবে কি আমাদের ভি সমান রুট ওভার 2gh এটাই ছিল এটা বলছিলাম না চারটে সমীকরণ একবারে নিয়ে যাচ্ছিলাম হেলানো তাহলে স্লাইড করলাম নিচে থেকে নিয়ে আসলাম শুরুটা এইভাবে করছিলাম না সময় যাক বাচ্চারা যাতে ভালো করে বুঝতে পারে এখানে যাতে কোনো সমস্যা না হয় এটাই সেটা ছিল কিন্তু আজকে তো আমি বলেছি রোলিং তাহলে এটা মিশিয়ে দিব এটা হচ্ছে বেগের মান তাহলে এখানে সে বেগের মান কত হবে সেই বেগের মান হবে v সমান রুট ওভার 2gh ডিভাইডেড বাই 1 প্লাস i ডিভাইড বাই m r স্কয়ার দুটি কথা নাম্বার 1 এটা তো তুলবাই তোলার সাথে সাথে বুঝে বুঝে তুলবা তোলার পর পরে তোমাকে আমি মানে কোথায় কি করছিলাম ধরতে যাব 1 2 নম্বর কথা হচ্ছে এখানে তোলার সময় যদি কোনো লাইন কোনো থিটা কোনো কিছু কোনো আর কোনো কিছু বাদ যায় তাহলে কিন্তু বাড়ি পড়ে যাবে আরেকটা কথা শোনো না আরেকটা কথা এই টপিক কিন্তু আমাদের বললাম না ইসাক স্যার তপন স্যার বই নাই তাহলে থিওরি কিন্তু এভাবে দেওয়া নাই বাট এভাবে আমার কিন্তু লাগতেছে তাহলে থিওরি দেওয়া নাই বাট এটা আমার লাগবে দুশ্চিন্তা করো না মেহুনা এই অঙ্ক চুটকি বারে করে ফেলাবো টাস যে একটা শব্দ হলে আর আগে অঙ্ক হয়ে যাবে নিচের দিকে বেগ থাকা জনিত কারণে আমরা লিখবো হচ্ছে এখানে একটা রৈখিক ত্বরণ আসবে সেই রৈখিক ত্বরণ আমরা বের করব mg sin থিটা থেকে f কি দেব বাদ ইকুয়াল ma এটা হচ্ছে রৈখিক ত্বরণ এটা হচ্ছে রৈখিক ত্বরণ আর টর্ক সৃষ্টির জন্য লিখবো টাউ ইকুয়াল i আলফা টর্কে সৃষ্টি করছে আর এম f এর গুণফল তাহলে শোনো i আলফা এতে f এর মান বার করবো ওরে যা বসাবো এবার ক্যালকুলেশন করবো এ বার করবো এর মানটা বসাবো v এর মান বার করে নিব কটাস করে কোনো সমস্যা আটকাও দেখো কে এটা এ বিন্দু এটা হলো বি বিন্দু খেয়াল করো মোবাইল কিন্তু এই সময় ফেলে দাও এই বিন্দুর নাম কি বিন্দু এ এটার নাম বি এ বিন্দুতে মোট শক্তি কত তাহলে এখন কি করতে যাচ্ছি শক্তির সংরক্ষণশীলতা নীতি
খেয়াল করো, এই বাবু খেয়াল করো, এই বস্তু ভূমি থেকে এই উচ্চতায় আছে, ভূমি থেকে, তাহলে এখানে ইপি কত এ বিন্দুতে, এ বিন্দুতে শক্তি দেখি হিসেব করি, শক্তি স্যার চল হিসেব করি, ইপি কত এ বিন্দুতে, এমজিএইচ, ই কে কত, বস্তু বেগ 0, তাহলে 0। ওকে, বি বিন্দুতে মোট শক্তি কত হিসেব করি, বি বিন্দুতে মোট শক্তি দেখো তো, সোহেল কে আমার দিকে দেখছে না, বি বিন্দুতে শক্তি দেখো তো, সোহেল কে আমার দিকে তাকে নাই, বি বিন্দুতে মোট শক্তি হিসেব করতে চাই, এটা হচ্ছে বি বিন্দু। ইপি বেস লাইনের উপর চলে যাচ্ছে, এটা বেস লাইনের সাপেক্ষে হিসেব করছি আমরা, এখান থেকে আমি এইচ ধরছি, তা সেই লাইনের উপর চলে যাচ্ছে, মানে এইচ এর মান 0, তাহলে ইপি হবে 0। এবার খেয়াল করো এখানে কত হবে, ই কে গতিশক্তি দাও তো, সেল কে কত বলছে, হাফ, না তোমাকে বলে দিতে হবে না, বললে ধরতে পারবে না কি কথা বলছে, এম ভি স্কোয়ার, কি শক্তি, গতিশক্তি, এটা কিন্তু নয়, হ্যাঁ নয়, এটা তো থাকবেই, সাথে আরো কিছু থাকবে, কারণ এইভাবে গেলে থাকে হাফ এম ভি স্কোয়ার, ইনকে করলে থাকে হাফ আই ওমেগা স্কোয়ার, এবার ইনকে করে ঘুরে গেলে থাকলে, তার মানে কৌণিক গতিশক্তিও নিতে হবে, তার মানে কৌণিক গতিশক্তি এখানে হবে ই কে সমান সমান হাফ, এম এর দায়িত্ব পালন করবে আই, ভি দায়িত্ব পালন ওমেগা, তারপর স্কোয়ার। এবার আমার কত হবে, এটা এটা যোগ, তার মানে বি বিন্দুতে মোট শক্তি ইবি সমান সমান ই এ, তাহলে কত হচ্ছে স্যার, হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার সমান সমান এম জে এইচ। তার মানে এম জে এইচ এখানে কয়টা পার্টে ভাগ হয়, দুইটা গতিশক্তিতে ব্যয় হয়, এটা হচ্ছে রৈখিক গতিশক্তির ব্যয় হয়, আর এটা কৌণিক ব্যয় হয় এম জে এইচ। এবার খেয়াল করো, হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই মানে কেড়ে কেড়ে ডিস্ক, তাই তো, তাহলে আই থাক, আই থাক, ডিস্ক নেট গুলো সবই তো নেট অ্যাপ্লাই করবো নি, আই থাক, ওমেগা মানে কত, ভি বাই আর, তারপর হায় আল্লাহ, ওমেগা যে ভি বাই আর লাগছে, চলো করে মুখ চোখ শুয়ে গেছে, ভি ইকুয়াল আর ওমেগা, ওমেগা সমান সমান ভি বাই আর, তাহলে এখানে থাকলো কি এম জি এইচ। খেয়াল করো বাবু, খেয়াল করো, খেয়াল করো বাবু, হাফ পার করে দেবো, তাহলে এম ভি স্কোয়ার প্লাস আই ভি স্কোয়ার বাই আর 2mg এইচ স্কোয়ার দেবো নি বাবা, টেনশন করো না, এম ভি স্কোয়ারটা কমন নেব, নেন কমন থাকবে 1 প্লাস আই ভি স্কোয়ার তো কমনই নিছি, এম আর স্কোয়ার 2mg এইচ, ইয়াম ইয়াম কাটা, তাহলে একটু খেয়াল করো, ভি স্কোয়ার সমান সমান নিচে দাও 2gh ডিভাইডেড বাই 1 প্লাস আই বাই এম আর এর উপরে স্কোয়ার, ভি সমান সমান रूट ओवर 2gh डिवाइडेड बाय 1 प्लस आई बाय एम आर स्क्वायर। यह क्या हुआ, सेम सेम, শক্তি সংরক্ষণশীলতা নীতি শুরু থেকে আওয়াজ দিচ্ছিলাম, এখানে বাচ্চা কোশ্চেন করে বসি, দেখো আমি এখন কোশ্চেন করে বসি, মুখস্থ করা যাবে না, বাচ্চা কি কোশ্চেন করে দেখাচ্ছি, সূত্র কোনোভাবে মুখস্থ করা যাবে না, একদম না, যাবে না 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 না। এক বাচ্চা এখানে কোশ্চেন করবি, স্যার ধরা খাওয়াবো নাকি আপনার, আমি খাওয়াও, কেমনি বার করেননি, আমি কি এ বার করার জন্য তো আপনার ওটাই জানা লাগবে, আমি বললো ব্যাক ক্যালকুলেশন করে বের করবা, ব্যাক ক্যালকুলেশন ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস, জানো না, তাহলে ইউ কত 0, বির মানখানা বসাবা, এইটা পরে এখান থেকে পার করে টার করে দিয়ে এসে জাত কি লিখবা,
h/sin θ ইত্যাদি পার্টার করে দিয়ে এখান থেকে এর মান পাওয়া হচ্ছে এই যে এর মতো। এটা ভাব ব্যাক ক্যালকুলেশন থেকে, তাই কোনো সমস্যা নাই। তবে অবশ্যই এখানে লিখতে হবে, তোমার বাধ্য তুমি লিখতে, সূত্র মুখস্থ করা যাবে না, কারণ অঙ্ক করতে সূত্র লাগে না আমার, কিন্তু বুদ্ধি বাড়াতে সূত্র লাগে। অঙ্ক করতে একদম সূত্র লাগবে না, একদম লাগবে না। এটা আমার হেলানো তল, এটা আমার একটা ডিস্ক। দেখো কে কথা বলে, ওরে বার করে দাও। এটা আমার একটা ডিস্ক, এটা ডিস্ক, ডিস্কের ব্যাসার্ধ আর, ভর হচ্ছে এম। এটা এখান থেকে এখানে চলে যাচ্ছে ডিস্কটা। হাইটটা দেওয়া আছে আমাদের 20 মিটার, হাইট দেওয়া আছে আমাদের 20 মিটার। এমত অবস্থা আমাকে বললো এইখানে গ্রাউন্ডে আসার, ভূমিতে পড়ার আগ মুহূর্তে বস্তুর বেগ কত ছিল। এটা আমি এটা করাবো, তোমাকে এটা তুলতেও দেবো, পরক্ষণে তোমাকে আরেকটা ম্যাথও দেবো। চলো দেখি, জাস্ট তোমার ক্যালকুলেশনটা চেক করার জন্য তুমি কতটা দক্ষ, কতটা পারো এটা। চলো আমি দেখাচ্ছি। স্যার এই অঙ্ক করার জন্য বেগ চাইছে, তো সবই দেওয়া আছে, বলে দেওয়া আছে। এটা কি কি বাবা? ডিস্ক, সবই বলে দেওয়া আছে। স্যার আর কোনো ইনফরমেশন এম টেম দেওয়া নাই? না, দেওয়া নাই। এমন তো অবস্থায় আমি যদি তোমাকে বলি এখানে বেগ কত, তাহলে স্যার চলেন সূত্র বসাই। কোথায় সূত্র? ওই যে ওই জায়গাতে বসাই। হ্যাঁ হবে তো, কিন্তু আমি বলবো সূত্র মুখস্থ করা যাবে না। শুধু সূত্র হচ্ছে এখান থেকে বেসিক যে এমসিকিউ টেমসিকিউ ইত্যাদি দিতে হবে, ওগুলো যাতে ছাত্র আমার সাকসেসফুলি পারে। শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে এখানে বাইরে আসবো। যেমন বাবা এখানে শক্তি করা থাকবে দুই টাইপের, ঘূর্ণন গতিশক্তি আবার রৈখিক গতিশক্তি। তাহলে হাফ এম ভি স্কোয়ার, 2-3 লাইন অঙ্কবি, প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার, তোমাকে সাহস দিচ্ছি যাস, সমান সমান ইয়াম জি এইচ, ওখানকার মোট শক্তি। তাহলে এখানকার মোট শক্তি এটা, আর ওখানকার মোট শক্তি হচ্ছে এটা। দুই শক্তি সংরক্ষণশীল থাকবে। গেল হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই, এটা যেহেতু ডিস্ক, ডিস্কের জন্য আমি লিখবো এম আর স্কোয়ার বাই 2, আর ভি ইকুয়াল যেহেতু আর ওমেগা, তাহলে এটা লিখবো, এটা লিখবো আমি ভি স্কোয়ার বাই আর স্কোয়ার সমান এম জি এইচ। সুন্দর করে মজা করে এম 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 সঞ্চয় দুই পাশ থেকে কাটে দাও, সুন্দর করে মজা করে আর স্কোয়ার কাটে দাও। সেন্সিটিভলি দেখো থাকে কি, ভি স্কোয়ার ডিভাইড বাই 2 থাকে, এখানে ভি স্কোয়ার ডিভাইড বাই 4 থাকে, সমান এখানে জি এইচ থাকে। সাবধান, এই কেসগুলোতে লসাগু করো না, করলে সময় নষ্ট হবে। আমি বুঝাবো, বুঝলেও ভালো, না বুঝলেও ভালো, বাসায় যায় তুমি ট্রাই করো। এ বাবু এটি যদি এখন 2 দেয়, এটি যদি 2 দেয়, নিচে কত জানা হয়? 2 2 এই স্যার ও পাশে দিয়ে যাবো আমি, তাহলে আমি কত 4gh, আর এটি 2v স্কোয়ার আর ভি স্কোয়ার মিলে 3v স্কোয়ার। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। তাহলে একটু খেয়াল করো, এখানে মনে মনে থাকলো 2v স্কোয়ার, আর নিচে থাকলো মনে মনে 4, নিয়ে পাশে গেলাম, তাহলে 2v স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান 4gh। আমার এক লাইন বেঁচে গেল। এবার এটা মানে হলো 3v স্কোয়ার, তাহলে 3v স্কোয়ার সমান 4gh। ভি স্কোয়ার সমান আমি লিখতে পারি, হ্যাঁ একবার ভি লিখবো, রুট আবার না, ভি স্কোয়ার সমান কত হচ্ছে 4gh ডিভাইডেড বাই 3। এবার খেয়াল করো, ভি সমান কত হচ্ছে রুট আবার 4gh বাই 3, রুট আবার 4g এর মান 9.8, h এর মান দেওয়া আছে 20 ডিভাইডেড বাই 3, 16.16 মিটার পার সেকেন্ড। এখানে আসবার বেগ এটা হবে। কি করছি পারবে না? এবার একটু খেয়াল করো, এই ভেরিয়েশনটা কি কি টাইপের আসতে পারে। এমন পণ্ডিত হও নিজের লেখের উত্তরায় ফেলে পরীক্ষার হলে যায়, বুদ্ধি আমারই দেওয়া লিখবি। কি কি আসতে পারে, বা বিগত সালে কি কি আসছে কোথায়, তার বেসিসে যদি এটা দেই, তাহলে বিষয়টা কিন্তু এমন হতে পারে। নাম্বার 1, যে বেগের মান সব ঠিকঠাক হাবিজাবি ইত্যাদি ইত্যাদি আছে। এখন আমি তোমাকে বললাম যে বলো তো, ওখান থেকে বস্তু ছাড়বো, এখানে এসে বেগ একই হবে, 16.16 হবে। কোন কোন বস্তু ছাড়লে? এখন কথা কত দেখি, কে কে কথা কইছিল? ওরে ওরে ঝাড়বো,
ফালতুরা, এই অবস্থানে তাই ধারা উচিত। কথা কয় বেশি, বলো তুমি। এখান থেকে বস্তু ছাড়বো, বেগের মান ওটাই হবি। কারে কারে ছাড়লে? গোলক ছাড়লে হবি, তো কারে ছাড়লে হবি? কার কার এম আর স্কয়ার বাই 2? রিং এর সাইড দিয়ে কোনোদিন রিং কি দৌড়ায়? সবাই যায় তো ভরকেন্দ্র দিয়ে। একে হবি নিরেট সিলিন্ডার হবে। ডিক্সেন আর নিরেট সিলিন্ডার একই। এটা যদি রিং বসাতাম তার জন্য যেটা হতো, অর্থাৎ রিং ভাই ভর কাটে যায় ভাই, এগুলো ভরের উপর ডিপেন্ড করে না। অর্থাৎ এটি যদি আমি 2 কেজি ভরের ডিক্স ছাড়ে দেই, এটা সে বেগ যা হবি। আমি যদি 2 কেজি ভরে একটা নিরেট সিলিন্ডার ছাড়ে দেই, বেগ একই হবি। আমি যদি এখানে 4 কেজি ভরের নিরেট সিলিন্ডার ছাড়ে দিই, তাও বেগ এটাই হবি। কারণ এখানকার বেগটা ভরের উপর ডিপেন্ড করছে না, ভর তো কাটে যাচ্ছে ভাই। এই যে বেগের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের মধ্যে ভর নাই ভাই। তাহলে এখানকার বেগটা কার উপর ডিপেন্ড করছে? 4gh। তার মানে h এর উপর ডিপেন্ড করছে। g কনস্ট্যান্ট, 4 কনস্ট্যান্ট, 3 কনস্ট্যান্ট। তাহলে কার উপর ডিপেন্ড করছে? এখন বাচ্চারা যদি বলে বসে এখানে কি যে স্যার কি বলো, এখানে সবার জন্য এটা হবে নাকি? না, গোলক হলে তো এখানে আমার এম আর স্কয়ার বাই 2 বসাতে পারবো না। আমার 5/2 2/5 এম আর স্কয়ার বসা লাগবে। তখন ইকুয়েশন এখানে এটা আসবি না, অন্যরকম আসবে। আসবে কি না? অন্যরকম আসবে। তাহলে অন্যরকম আসলে তখন বেগের মান কি হবে? আলাদা হবে। তাহলে কার কার জন্য সেম হবে? রিং আর রিং নিরেট সিলিন্ডার, এই দুটোর যে সেম হবে এবং এগুলোর উপর কোনো ভর ডিপেন্ড করবি না। অল টাইম যে ভরই ফালায় না কেন, ছাড়ে দেই না কেন, অল টাইম 16.16। বাট এই যদি নিরেট গোলক ছেড়ে দেই, তাহলে কিন্তু আবার বেগ আসে কি হবে? আলাদা। কারণ তার জড়তার ভ্রামক কি? আলাদা। মাথায় রাখিও বিষয়টা। এটাকে আর কিভাবে আসতে পারে? সুন্দর করে আসতে পারে বেশ কয়েক আছে। আচ্ছা, আমি যদি এখানে একটু কোনাকানি কোণ করে দেখতে কেমন লাগবে? বুঝিনি স্যার। এখানে কি আমি লিখতে পারি না 3b স্কয়ার ডিভাইডেড বাই, গুণ করে ডিভাইডেড বাই লিখতে পারি কি না? সমান সমান 3b স্কয়ার সমান সমান 4gh। তাহলে h মানে কত লিখতে পারি? 3b স্কয়ার বাই 4g। পারি কি পারি না? পারি না। তাহলে এই h এর মান আমি বলে দিব h ইকুয়াল 3b স্কয়ার বাই 4g। এবং আমি বলবো এখানে কাকে ছাড়ছি, কি এখানে কাকে ছেড়েছি আমি? এখানে কি আমি রিং ছেড়েছি না ডিস্ক ছেড়েছি? আমি জানি না কাকে ছেড়েছি। আমাকে বলে দাও ওটি কাকে ছেড়েছি। অপশনে কি কি দেওয়া? আগে বলো যে ওই যে বস্তুটা যেটা ছাড়ছি সেই বস্তুর নাম কি বলতে হবে আমাকে। বুঝছো নাকি? বোঝেন? তাহলে প্রথমে কি করবে এখন? তোমার কাজ কি এই মুহূর্তে? এখন কাজ কি? 3টা অঙ্ক করামো, তার মধ্যে এটা 2টা হয়ে যাচ্ছে, ইঙ্গিত দিলে 2টা হয়ে যাচ্ছে, আর একটা থাকিচ্ছে। তাহলে বলো তাড়াতাড়ি করো। তাহলে এটা তুমি তাড়াতাড়ি তুলছো নাকি? এটা তাড়াতাড়ি তুলবা। আর এই সম্পর্ক থেকে এখানে বস্তুকে, সেই বস্তুটা আমাকে বলে দিবা। ও মা, তুমি এও তোলনি নাকি? চিত্রও তোলনি নাকি? এটা 20 মিটার দাও, তাড়াতাড়ি নাও। আর এখানে লেখা ছিল ডিস্ক। এবারকার কোশ্চেনটা হচ্ছে আমাদের এই এইচ, এটা হবে 3b স্কয়ার বাই 4g। আর এখানে এসে বস্তুখান থেকে ছাড়ছি, বস্তুর এখানে এসে বেগ হয়েছে বি। এখানে কাকে ছাড়ছি? বস্তুর নাম কি? তার মানে বস্তু কি বার করা হয়েছে? জড়তার ভ্রামক। শেষ। লাও। কত আসবি জানোই তো, কোথা থেকে ক্যালকুলেশন করছি জানোই তো। কত আসবি? এম আর স্কয়ার বাই 2 হাফ এম ভি স্কয়ার। কাবিচ্ছ কে তোমরা? হাফ আই ওমেগা স্কয়ার সমান সমান এম জি এইচ। প্রথমটা এই লাইন থাকবেই, আইটা সরে যাবি না। হাফ ভাই, বুঝো না যে কি চাচ্ছে, কারে নিয়ে আমি কাজ করব? হাফ আই ওমেগা স্কয়ার সমান সমান এম জি এইচ এর জায়গাতে আমি লিখব হচ্ছে 3b স্কয়ার বাই 4g। এই তো মিস্টার জি কাটা যাক। এবার কি রাখবো? হাফ
এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা মানে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। এরা মানে কত হচ্ছে বাপুরাম সাপুরে এম 3m ভি স্কোয়ার বাই 4 ভি স্কোয়ার ভি স্কোয়ার ভি স্কোয়ার কাটা, তাহলে 2টা বসে পার করে দেই, দেন পার করে, তাহলে এম প্লাস আই ডিভাইডেড বাই আর স্কোয়ার সমান সমান ওটা হচ্ছে 3m বাই 4, 2টা পার করে দিচ্ছি ইন্টু 2, দেন পার করে। এবার আই বাই আর স্কোয়ার এটা আমাদের কত হবে 6m বাই 4, তাহলে আমাদের হচ্ছে 3/2 m, তাহলে 3m বাই 2 আর ও পাশে চলে যাচ্ছে m, তাহলে আই বাই আর স্কোয়ার এটা আমাদের হচ্ছে বাবা লসাগু করলে 2, এর হচ্ছে 3m মাইনাস 2m m বাই 2, অতএব আই সমান সমান আর স্কোয়ারের পাশে বার করে দাও m আর স্কোয়ার বাই 2। এটাই তুমি যখন ফলাফল পাইলা, তাহলে এখানে কি আসলো, এই বস্তু যে বস্তু ছাড়ছে সেটা হয় ডিস্ক হবে অথবা সলিড সিলিন্ডার হবে। সলিড, কারণ দুইজনের তো জড়তা আমাকে একই, সিলিন্ডার অপশনে যেটা থাকবে তুমি সেটা মারি দিবা, যেটা সলিড সিলিন্ডার না হলে ডিস্ক। লাস্ট ম্যাথ নিয়ত করো, ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ হচ্ছে আর, ভর হচ্ছে এম, এটা হলো এইচ। নিয়ত গুলো এখানে আসলে এখানে আসে ভি ইকুয়াল ওয়াট, নাও করো কোশ্চেন। কিন্তু এখানকার মোট শক্তি হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার সমান সমান এম জি এইচ, হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ 2/5 নেট গোলক বাবা ঘর কিন্তু আমি অকেশারি জড়তা অমুক এম আর স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার মানে হচ্ছে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, সাথে হলো এম জি এইচ, পাইকারি দরে কাটো, খালি কাটা নয় পাইকারি দরে, এম 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 কাটা, আর স্কোয়ার কাটা, 2 2 কাটা, তাহলে হাফ ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই 2 প্লাস ভি স্কোয়ার বাই 5 সমান সমান জি এইচ। লসাগু করলে ওপরে হবে 10, এটা হবে 5 ভি স্কোয়ার, এটা হবে 2 ভি স্কোয়ার সমান সমান জি এইচ, 7 ভি স্কোয়ার 10 জি এইচ। অতএব ভি হবে রুট আবার 10, জির মান 9.8, 10 জি এইচ বাই 7। যদি এটার মান 20 হয় তা আমাদের বেগের মান কত হবে রুট আবার 10 9.8। এটাই লাস্ট ম্যাথ কইছি না আমি, এই ম্যাথ এখন যদি 1 ঘন্টা ধরে হয় তা আমি কি করবো, এইচ এর মান কত 20 ডিভাইডেড বাই 7, চেক ইট 16.73 মিটার পার সেকেন্ড। বুঝছো তো, তার মানে কি চেয়েছি আমি, ভি ইকুয়াল হোয়াট, 2 নাম্বার গতি শক্তি কত, গতিশক্তি কত মানে কি, গতিশক্তি কত মানে কি হাফ এম ভি স্কোয়ার, তাহলে ই কে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, হাফ এম এর মান কত, এম এর মান কত, এম এর মান এর পেট ফাটে যাচ্ছে মনে করো বোঝনি, 2 ভি স্কোয়ার 16.73 তারপর স্কোয়ার 2 2 কাটা, দেখো তো বাবা কোথায়,
89 এত জুল। যাসনে 3 নাম্বার কৌণিক গতি শক্তি কত? তাহলে রে 2 নম্বর কোশ্চেন অ্যান্সার। 3 নম্বরের অ্যান্সার কৌণিক গতি শক্তি চাইছে। তাহলে ই কে হাফ আই ওমেগা স্কয়ার। হাফ আই মানে বাবা 2/5 এম আর স্কয়ার। ওমেগা মানে কি বা ভি স্কয়ার বাই আর স্কয়ার। কাটা কাটি 1/5 এম ভি স্কয়ার। তাহলে 1/5 এম এর মান 2, ভির মান 16.73, এরপরে স্কয়ার 111.95 জুল। এই কাজটা আরেকভাবে করতে পারতা, বিকল্প। কৌণিক গতিশক্তি সমান সমান, আমি ভাই গল্প করে কাটাচ্ছি না তো ভাই, আমি অনবরত পড়ে যাচ্ছি। কৌণিক গতিশক্তি সমান সমান মোট শক্তি মাইনাস রৈখিক গতিশক্তি। হ্যাঁ, তাহলে বাবা মোট শক্তি কত আমার? mgh মাইনাস রৈখিক গতিশক্তি আমার 2.7 মানে হাফ এম ভি স্কয়ার। তাহলে বাবা এটা কত বাবা? 2 × 9.8 × 20 মাইনাস 279.89 কত হয়? 112.1 জুল। ওটি কত হয়েছিল? হ্যাঁ, ওখানে যে ফ্র্যাকশন জনিত কারণে। তাহলে আমি 111 লিখলাম। হ্যাঁ, সবাই তোলো, ফালতুরা। তোলো।